হাই পোলাপাইন, কি অবস্থা সবার? সবাই ঝটপট জয়েন করতে থাকি। কেমন আছি, কেমন যাচ্ছে? শরীর কেমন, মন কেমন, পড়াশোনা কেমন, পড়াশোনার বাইরে লাইফটা কেমন, সবকিছু একটু কমেন্ট করো তো। তোমাদের গল্পগুলো একটু শুনি। দেখতে পাচ্ছি অ্যাপে কিন্তু রাহমা, জুবায়ের, হাবিবুল্লাহ জয়েন করে ফেলেছে। আজকের ক্লাসটা অবশ্য ফেসবুকে, ইউটিউবেও যাচ্ছে, রাইট? সো সবাই দেখতে পারবে। যারা হচ্ছে ফেসবুক, ইউটিউব থেকে আছি, আই উড রিকোয়েস্ট শেয়ার করে রাখো নিজের টাইমলাইনে, নিজের বন্ধুদের যে গ্রুপ আছে সেইখানে। কারণ হইলো, আমার মনে আছে আমি যখন স্কুলে ছিলাম, আমি আর আমার বন্ধু না সবসময় চাইতাম যে আমরা একসাথে একটা ভালো কলেজে যাব। তারপর কলেজে গিয়ে আমরা চাইতাম যে আমরা বন্ধুরা মিলে একটা ভালো ভার্সিটিতে যাব। আবার এই বয়সে এসে আমরা কিন্তু চাই যে হয়তো যে ক্যারিয়ারে কেউ বিদেশ যাচ্ছে, কেউ বিসিএস দিচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ হয়তো নানা রকম ফিল্ডে যাচ্ছে। আমরা যেন একসাথে যেতে পারি। তো এইজন্য ভালো জিনিসগুলো একসাথে করতে হয়। হ্যাঁ? এবং তাতে কিন্তু বরকতও বাড়ে। যেমন ধরো যে তুমি ঠিক করলা পার্কে দৌড়াতে যাবা। দেখা গেল যে শরীরটা কেমন ম্যাজ লাগছে, ভাল লাগছে না। তোমার বন্ধু যদি এসে তোমাকে পুশ করে যে, "কিরে শুয়ে আছিস কেন? চল যাই।" দেখবে একটা জোশ চলে আসবে যে, "আচ্ছা ঠিক আছে চল মামা।" এরকম আমার ক্ষেত্রে কিন্তু অনেকবার হয়েছে যে আমার ভাল লাগছিল না। আমার বন্ধু এসে বলল তো আমি চলে গেলাম। কিংবা ধরো আ রাস্তা দিয়ে যাচ্ছি বেইলি রোডে। তো অনেক মজার খাবারের দোকান এন্ড সবগুলাই কিন্তু অস্বাস্থ্যকর। তো খেতে খুব ইচ্ছা করে যে একটা খাই না, সমস্যা কি? বন্ধু বলে যে, "ছি! তুই না ডায়েট করছিস? এগুলা খেলে কেমনে কি?" বন্ধু খোঁচা মারলো দেখে কিন্তু আর খাওয়া হলো না। তাই না? সো ভালো জিনিসগুলা বন্ধুদের সাথে চর্চা করবা। তাহলে যখন তোমার মনটা দুর্বল থাকবে, তোমার ভিতরে আলসেমি লাগবে, তোমার ভিতরে ফাঁকিবাজি জাগবে, তোমার বন্ধু তোমাকে পুশ করবে। সো আমরা ভালো কাজগুলো একসাথে করব। আর সবাই কেমন আছি দেখতে পাচ্ছি অনেকেই ভালো আছেন। অনেকে আবার মন খারাপ যে পরীক্ষাও তো মন মতো হয় নাই। এইটা হয়তো ভালো মতো হয় নাই। আমার কথা হলো আমরা সবসময় মাথায় রাখবো ২ টা শব্দ খুব ছোট্ট। সেটা হলো লাইফ কন্টিনিউস। কেমন? জীবন চলে যায়। লাইফ গোজ অন। সো এখন তোমার একটা ব্যর্থতায় খারাপ লাগবে। এইটা কেন হয় নাই, সেটা কেন পাই নাই। এটা নিয়ে মাথা ঘামানোর সময় খুব বেশি নাই। তাই না? সো আমাদের ফিলোসফি হলো ইসলামও যেটা বলে যে অতীত নিয়ে হায় হতাশ করা যাবে না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা যাবে না। তুমি বেঁচে আছো বর্তমানে শুকরিয়া থাকতে হবে যে আমি বেঁচে আছি, সুস্থ আছি। এটা আমার কাজে লাগাতে হবে। এই শুকরিয়া থাকলে তুমি ভালো করবা। আর যত ওইটা কেন ভালো হয় নাই, এখানে কেন চান্স পাই নাই, এটা কেন হয় নাই, এটা ভাবলে না ভালো কিছু হবে না। সো আজকে আমরা সবাই মিলে একটা ভালো কিছুই করব। খুব ইজি একটা ক্লাস আছে। পার্টস অফ স্পিচ। আমার ২ টা ভাতিজা ওয়াসি এবং আয়ান। তো ওয়াসির বয়স ৮ হবে সামনে সেপ্টেম্বরে। ও কিন্তু আমাকে বলে যে, "আচ্ছা এটা কি প্রিপোজিশন? There is a book on the table." প্রিপোজিশন? আমি বলি, "হ্যাঁ।" "তুই কেমনে জানিস?" বলে, "স্কুলে তো এগুলো শিখায়।" মানে একটা ৭ বছরের বাচ্চা সে কিন্তু এগুলা জানে। এখন তোমরা কিন্তু অনেক বড় বয়সে। তোমরা কি জানো সবকিছু ঠিক মতো? এটা কিন্তু একটা প্রশ্ন। মনে হবে হ্যাঁ, সবই তো পারি। আজকে আমরা দেখব অনেকগুলা প্র্যাকটিস করে। সেখানে বেসিক থেকে অ্যাডভান্স সব লেভেলের প্রশ্ন থাকবে এবং সেখানে থাকতে পারে হয়তো মেডিকেল বুয়েট সেগুলা ভর্তি পরীক্ষার ইংরেজির প্রশ্ন, থাকতে পারে বিসিএস এর প্রশ্ন, থাকতে পারে আইবি এর প্রশ্ন। অনেক কিছুই থাকতে পারে। সো আমরা সবগুলাই প্র্যাকটিস করব। এবং আমরা কেন এত সহজে এটা টপিক থেকে শুরু করলাম? কারণ তোমরা ছোটবেলা থেকে বহুবার শুনে আসছো, ভালো করতে চাইলে বেসিক ক্লিয়ার থাকতে হয়। আমরা বেসিকটাই ক্লিয়ার করব, তবে অ্যাডভান্সে যাব। এবং ধাপে সবগুলো টপিক কভার করব যে ইংলিশে। দ্যাট আই ক্যান প্রমিস ইউ ইংলিশে আমরা যেন কখনো মার্কটা ছেড়ে আসতে না হয়। ঠিক আছে? সো ওয়ান্স এগেইন বিফোর স্টার্টিং দ্য ক্লাস আবারও বলছি, Facebook, YouTube এ যারা আছো নিজের টাইমলাইনে কিংবা নিজের বন্ধুদের গ্রুপে শেয়ার করে রেখো। উইথআউট এনি ফার্দার এডু লেটস বিগিন। অনেক সহজ টপিক ভাই, পার্টস অফ স্পিচ না পারার কিচ্ছু নাই। আচ্ছা এখানে অনেকগুলা আ দেখতে পাচ্ছ যে কি বলে এটাকে? পরীক্ষার, তাই না? যে লাইভ ক্লাসের রুটিন আছে। যেমন আজকে হচ্ছে ২১ তারিখ, ইংলিশে ক্লাস হলো। ২৩ তারিখ, ২৪ তারিখ আছে। এটা শিখতে তোমরা জানবা। শিখবো জিতবো গ্রুপে এগুলোও পাবা। সেগুলো আমি খুব একটা দেখাচ্ছি না। দেখানোর দরকার নাই। তবে হ্যাঁ, একটা কথা বলব। পরীক্ষা খুব ভালো হোক বা না হোক, স্বপ্ন কিন্তু সবারই থাকে। যারা ইঞ্জিনিয়ারিং এ যেতে চাও, এই এক্সামটা দিও কিন্তু। মিস দিও না। কেমন? এক্সাম বেশি দিবা। এক্সাম মিস দিবা না।
এখন আরেক পার্টি আছে, না আমরা তো আসলে বুয়েটে যেতে চাই না। যেমন আমার ইঞ্জিনিয়ারিং ভাল লাগতো না। তারা গর্বিত ঢাবিয়ান হতে পারো। সো এ ইউনিট, বি ইউনিট সেটাও কিন্তু দিবা এবং দেখতে পাচ্ছ যে পরীক্ষা দিলে কিন্তু তুমি পুরস্কার পেতে পারো। কেন আমরা এই সুযোগটা হারাবো? সো অবশ্যই পরীক্ষাগুলো দিব। কেমন? শিখা অ্যাপে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেয়া যাচ্ছে। আর হলো লাস্টে যারা মেডিকেলে যেতে চায়, সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ তাদের জন্য কিন্তু পরীক্ষা আছে। আর সবগুলো পরীক্ষাই ফ্রিতে। সুতরাং আমরা অবশ্যই পরীক্ষাটা দিব, এই সুযোগটা নিব। যারা এখনো সিওর না বুয়েটে না মেডিকেলে নাকি ঢাকা ভার্সিটি তারা সবগুলাই দিব। ঠিক আছে? ওকে। তো তাহলে চলো আমরা শুরু করি। সবাই ধুমায়ে কমেন্ট করব, কেমন? ফাটায় ফেলতে হবে কমেন্ট করে। পৃথিবীর সবচেয়ে সহজ প্রশ্ন। দেখি তো আমরা পারি কিনা? এর মধ্যে তোমরা কমেন্ট করতে থাকো। যারা সালাম দিচ্ছ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে কমেন্ট করেছে আমি কেমন আছি? আমার শরীর যেমন থাকুক, মন যেমন থাকুক, যখন আমি তোমাদের সামনে দাঁড়িয়ে ক্লাসটা নেই, তোমাদের সাথে কথা হয়, I feel very happy, I feel very excited. সো ক্লাস যখন নেই, ভালো থাকি। ঠিক আছে? সেটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, তাই না? যে বিউটিফাই এটা মানে কি? এটা একটা ভার্ব। রাইট? নাউন ছিল বিউটি, সেখান থেকে হয়ে গেল বিউটিফাই, সৌন্দর্য বর্ধন করা, সুন্দর করে তোলা। এটা আমরা পারি। সহজ একটা প্রশ্ন। একটু প্যাঁচাই এবার। Because of good basic, you answered it correctly. তার মানে কি? আমরা যে বিউটিফাই প্রথম প্রশ্নটা পারলাম, কেন পারলাম? কারণ আমাদের বেসিকটা ভালো। এখন দেখা যাক যে এটা আমরা পারি কিনা। Because of good basic, you answered it correctly. Because শব্দটা কোন parts of speech? এই যে এখন কিন্তু আমরা একটু অ্যাডভান্সে চলে গেলাম, তাই না? এবং এখন আমরা দেখতে পারবো যে বাঙালি জাতি কখনো কিন্তু একসাথে হতে পারে না। দেখবা এই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আমরা কিন্তু ভাগ হয়ে যাই। তো এখানে মজা লাগে যে আমরা ৪ টা ভাগেই ভাগ হয়ে যাই। সো তাহলে এখন দেখা যাচ্ছে অনেকে এ, অনেকে বি, অনেকে সি, অনেকে ডি ও কমেন্ট করছে। সাথে যদি এবিসিডি ই এফ জি থাকতো তাহলে সেগুলো কমেন্ট করে বসে থাকতো। কারণ আমাদের বেসিক পুরোপুরি ক্লিয়ার এখনো না। আচ্ছা, এখানে তুমি যদি একটু চিন্তা করে দেখো, ভার্ব মানে হচ্ছে একটা কাজ করা। বিকজ শব্দটা দিয়ে তো কোনো কাজ করা বুঝাচ্ছে না। তাহলে ভার্ব হবে না। এইটা আমরা বুঝতে পারলাম, রাইট? এবার অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হচ্ছে যে নাউন প্রোনাউন বাদে বাক্যের অন্য অংশকে মডিফাই করে। এখানে এরকম কিছু হয় নাই, সেটাও হবে না। প্রিপোজিশন মানে কি? প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান, মানে নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। এখানে তো সেটাও মনে হচ্ছে না। তাহলে বাকি থাকলো কি? কোনটা বাকি থাকলো গাইস? কনজাংশন। আমরা সাধারণত কনজাংশনটা মাঝখানে দেখি, তখন আমরা সহজে ধরতে পারি। কিন্তু অ্যাডমিশন টেস্টে এই মজাটাই ঘটে যে এত সহজ দিলে তো হলো না, তোমাকে সহজটাই দিবে, একটু এদিক ওদিক করে দিবে, তুমি কনফিউজড হয়ে যাবা। এই জন্যই আজকের ক্লাসটা যে পার্টস অফ স্পিচ আমরা ক্লাস 2 এর বাচ্চারা পারে, 1 এর বাচ্চারা পারে। তাহলে আমরা কেন পড়ছি? কারণ 2 এর বাচ্চারা যেটা পারে সেটা 2 এর বাচ্চাদের বাবারাও পারে না, মায়েরাও পারে না, তারা কনফিউজড হয়ে যায়। সো আজকে আমরা ওয়ান্স এন্ড ফর অল এই বোকামিগুলো ক্লিয়ার করে ফেলবো। আরেকটা সহজ প্রশ্ন, দেখি তো এটা আমরা পারি কিনা। ইট ইজ সিম্পলি এক্সিলারেটিং। এখানে সিম্পলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখি তো গাইস, পারবো? এক্সিলারেটিং মানে কি? যে খুব আনন্দ তৈরি হয় এরকম। এটা একটা শব্দ আছে হিলারিটি। হিলারিটি মানে হলো খুব মজার কিছু, খুব আনন্দের কিছু। সেখান থেকে বেশি, বেশি আনন্দের হইলে এক্সিলারেটিং বলি। এখন এটা আবার অনেকেই পারছি আমরা। কেন পারছি? আমরা দেখতে পাচ্ছি যে জুই, তারপর আখি, মুশতাক, সাদিয়া, জাফনা, তাই না? তারপর নানা জায়গায় ইউটিউব, ফেসবুকে বা সুমাইয়া অনেকেই কিন্তু কমেন্ট করছি। এক্সিলারেটিং বলতে পারি আমরা একটা অ্যাডজেক্টিভ যে খুব মজার। অ্যাডজেক্টিভকে মডিফাই করলে তাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব, তাই না? এক্সাক্টলি। সো এই যে অ্যাডজেক্টিভ ছিল এক্সিলারেটিং, সিম্পলি এক্সিলারেটিং মানে খুব সহজ করে বলা যায় খুব মজার একটা বিষয়। এখন আমরা পারছি। আচ্ছা, আরেকটা দেখি। এটাও মনে হয় একটু কনফিউজিং হবে। দেখা যাক কেমন পারি আমরা। পারবো? পারা উচিত। এবার স্মার্ট পোলাপাইন আমরা ইনশাআল্লাহ তোমরাই বুয়েটে পড়বা, ঢাকা ভার্সিটিতে পড়বা, মেডিকেলে পড়বা। আমার খুব অবাক লাগছে শুনে যে
এই লাস্ট অ্যাডমিশনে শিখো থেকে শত শত ছেলে মেয়ে চান্স পাইছে, আমরা কিন্তু এতটা ভাবি নাই, কারণ এত সহজ না, তাই না? দেখা যায় জিপিএ 5 যারা পায়, আমি জানি না কতজন হবে, মানে এই বছর দেখা যায় যে 3 ভাগের 1 ভাগ বা আরো কম পরিমাণ মানুষ হয়তো গভর্নমেন্ট যে পাবলিক ভার্সিটি সেগুলোতে চান্স পায়। ইটস নট ইজি। সো শিখো থেকে এতজন, আই ওয়াজ ভেরি সারপ্রাইজড। তখন আমাদের কনফিডেন্স বেড়ে গেছে যে তোমরা তো অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে, তোমরা পারবা। সো ইফেক্ট, এটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি হচ্ছে অ্যাডভার্ব? আমরা কিন্তু আবার অনেক দিয়ে বিভক্ত হয়ে যাচ্ছি। আমি একটু কমেন্টগুলো দেখতে চাই। যদি অ্যাপের কমেন্টগুলো দেখি, আ রাফাত আছে, তারপর সুমিয়া, মুশতাক অনেকেই কিন্তু আছে। হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছি। সঠিক উত্তর কি হবে জানো? সঠিক উত্তর হবে এখানেই কনফিউশনটা। আরেকটা শব্দ আছে এফেক্ট। এফেক্টের মানে হলো প্রভাবিত করা। কেমন? সেইটা হচ্ছে ভার্ব। আর ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। সেটা হচ্ছে নাউন। খুব কাছাকাছি দুইটা স্বপ্ন। প্রায় কিন্তু পরীক্ষায় আসে আর প্রায় আমরা সুন্দর মতো কনফিউজড হয়ে যাই। এই ভুলটা আমরা করব না। কেমন? আমরা কিন্তু এই জিনিসগুলো রাফাল বলছে কেমনে কি? কেমনে কি? এটাই তো পরীক্ষাতে এই জিনিসগুলো আসে। কেমনে কি? তাই না? তো এই যে একটা ব্যাপার থাকে, ধরো যে নটরডেমের ভর্তি পরীক্ষা হলো সম্প্রতি। তো আমার কাজিন আল্লাহর রহমতে চান্স পেল। তো ওকে আমি একটা কথা বলেছিলাম যে সাধারণত যেটা হয়, তুমি যদি পরীক্ষা দিয়ে মনে করো আরে মামা আমি তো সবই পারছি, তাহলে ধরে নেওয়া যায় যে তুমি চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু কম। আর যদি পরীক্ষা দিয়ে মনে হয় যে এই একটা ম্যাথ তো মিলাইতে পারি না, আহারে আমার কি হবে, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। কেন জানো? কারণ যারা মেধাবী এই পরীক্ষাগুলোতে প্রশ্ন এমন ভাবে করে যে তুমি অনেক প্যারা খাবা, হবে কি হবে না শিওর হতে পারবা না। সেই জন্য তারা পরীক্ষা দিয়ে খুশি হতে পারে না। আর তুমি যদি মাথা ভর্তি ডাবের পানি থাকে, তুমি দাম করে দাগে আরে মামা ইফেক্ট হইতেছে একটা বার, শেষ প্যারা নাই চিল। তারপর যখন রেজাল্ট দিবে কিরে ভাই কেমনে কি কেমনে কি, তাই না? অবাক হয়ে যাবা। এটাই হচ্ছে কথা। এফেক্ট ইফেক্ট আমরা একটু মাথায় রাখবো। তো তাহলে এখন মনে হচ্ছে যে পার্টস অফ স্পিচ যতখানি সহজ ভেবেছিলাম এতটাও হয়তো সহজ না। আমাদের হয়তো বেসিকটা ক্লাস 2 এর বাচ্চাদের পড়াটা আরেকবার দেখা উচিত। সবাই একটু দেখে ফেলি। ভিডিও কমেন্ট আবার স্ক্রিনে একটু ওটাকে ইয়ে করে রাখা যায় যে অলওয়েজ অন টপ, বা ঠিক আছে, মানে আমি যদি অ্যাপে মাউস দিয়ে ক্লিক করি তখন এটা চলে যায়। এই যে ধরে এখানে ক্লিক করলে, গাইস আমরা জানি তো জিনিসটা, রাইট? সবগুলা দেখি একদম ক্লাস 1 2 এর বাচ্চাদের পড়াশোনা। আর কেউ হয়তো একটু দেরিতে জয়েন করেছি, কোনো সমস্যা নাই, আমরা জাস্ট পড়া শুরু করলাম। আজকে আমরা অনেকগুলো এরকম এক্সারসাইজ করব, অনেকগুলা অ্যাডমিশনের বা বিভিন্ন জায়গার প্রশ্ন দেখব। বাট এটা মাথায় রেখো যে ইটস নট গোইং টু বি ইজি। ছোট বাচ্চাদের ক্লাস 2 এ পড়াশোনা আমি তোমায় পড়াতে আসি নাই, আমি অ্যাডমিশনের পড়াই পড়াতে আসছি। এখানে প্রচুর ভুল করব, আমরা ভুল করে কিন্তু শিখতে হবে। কেমন? সো আমরা এই বাচ্চা জিনিসটা আবার দেখি। নাউন হচ্ছে নাম, প্রধান নামের বদলে যেটা বসে। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এই দুইটাতে আমাদের অনেক কনফিউশন থাকে, সারা জীবনের জন্য মাথায় রাখবো। নাউন প্রোনাউনের পরে হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই দুইটাকে নিয়ে ওর কারবার, ও শুধু নাউন প্রোনাউন নিয়ে ডিল করে। এরপরে ভার্বের পরে অ্যাডভার্ব। তার মানে কি? অ্যাডভার্ব হলো অ্যাডজেক্টিভ যেটা করে সেটা বাদে বাকি সবাইকে নিয়ে কাজ করে। সাধারণত মূলত ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে নিয়ে কাজ করে। কনফিউশনে কখনো থাকবে, থাকার কোনো কারণ নাই। কারণ ভাই বুঝাই যাচ্ছে যে নাউন প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ, ও তো ওদেরকে নিয়েই কাজ করবে। ওর সীমানা ওইখানে শেষ। আর ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এটাকে নিয়ে অ্যাডভার্ব কাজ করবে। তাহলে আজকে থেকে কনফিউশন থাকবে না, আমরা ধরতে পারবো। প্রিপোজিশন কনজাংশনে একটা কনফিউশন থেকে যায়। আমরা মাথায় রাখবো প্রি মানে হচ্ছে আগে, আমরা প্রি টেস্ট দেই, তাই না? যেমন প্রিপেইড বিল থাকে, যে ভাই তুমি যদি মোবাইলে কথা বলতে চাও আগেই বিলটা ভরে নিতে হবে। আর পজিশন মানে অবস্থান, এক্স্যাক্টলি নাউন প্রোনাউনের পূর্বে প্রি সে বসে মানে অবস্থান করে অন্য একটা শব্দকে মডিফাই করে বা বাক্যের সাথে যুক্ত করে, এটা প্রিপোজিশন। কনজাংশনকে ওয়ার্ডস ফ্রেজ ক্লজ সংযুক্ত করে। আমরা সবাই একটু বড় করে ইয়েস অথবা নো লিখে কমেন্ট করি, আমরা কি ক্লজ জিনিসটা বুঝি কিনা। যদি বুঝি বলবো যে ইয়েস, না বুঝলে বলবো যে না ভাই আমি কিছু পারি না।
সবার কমেন্ট দেখতে চাই। আচ্ছা ঠিক আছে। ওকে। গাইস কি মনে হচ্ছে আমরা কি পারি? কেউ পারি, কেউ পারি না, তাই না? হ্যাঁ। সো তাহলে আমরা ক্লজটা ছোট্ট করে একটু দেখায় দেই। খুব ছোট্ট করে দেখাবো। এখন কিন্তু অত সময় নেই। কারণ এটা আমাদের আজকের টপিক না। ফ্রেজ আর ক্লজে একটা পার্থক্য আছে। আমরা কিন্তু ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়ে আসছি। তাই না? যেমন আমরা বলতে পারি বিগার ডেসক্রিপশন এটার মানে কি? এটার মানে যদি জেনে থাকি একটু কমেন্ট করি তো। এগুলো তো পরীক্ষায় আসে প্রায়। বেগার ডেসক্রিপশন মানে হলো বেগার ভিক্ষুক ডেসক্রিপশন অবস্থা বা বর্ণনা। মানে এত দুর্দশা ভাই, এত বাজে অবস্থা, একদম রাস্তার ফকিরের মতো আমার অবস্থা। তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ভাই? বেগার ডেসক্রিপশন, ভিক্ষুকের মতো অবস্থা। এখন দেখো এখানে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নাই, তাই না? সেই জন্য এগুলোকে আমরা বলি ইডিয়মস এন্ড ফ্রেজেস। এই যে ফ্রেজ বলছি, তার মানে ফ্রেজ হলো একাধিক শব্দ যেখানে ফাইনাইট ভার্ব থাকে না। ভাই ফাইনাইট ভার্বটা কি জিনিস? এটাই হচ্ছে একটা সমস্যা যে ইংলিশে, যেহেতু এটা একটা ভাষা, সবকিছু সবকিছুর সাথে লতায় পাতায় সম্পর্কিত। কান টানলে মাথাও চলে আসে। ক্লজ পড়াতে গেলে ফ্রেজ চলে আসে, সেটা পড়াতে গেলে ফাইনাইট ভার্ব চলে আসে, অনেক কিছু আসতে থাকে। এই বেসিকগুলো ক্লিয়ার রাখতে হবে। ফাইনাইট ভার্ব মানে আমরা যে কোনো নর্মাল ভার্বকে বলতে পারি। নর্মাল ভার্বে কি হয়? ধরো গো, আই গো, আর যদি হি গোজ, এই যে চেঞ্জ হয়ে গেল। ফাইনাইট মানে হচ্ছে এটা চেঞ্জ হতে পারে। কিরকম? যেমন ধরো চিন্তা করে দেখো, এই মুহূর্তে ক্রিকেটের চ্যাম্পিয়ন কে? অস্ট্রেলিয়া। ফুটবলে কে? আর্জেন্টিনা। ওরা কি সারা জীবন চ্যাম্পিয়ন থাকবে? না, ওরা একটা ফাইনাইট সময়ের জন্য। ফাইনাইট মানে কি? সসীম, একটা সীমা। হ্যাঁ, একটা সীমিত সময়ের জন্য চ্যাম্পিয়ন, তারপর কিন্তু আবার চেঞ্জ হবে জিনিসটা, তাই না? সো যে জিনিসের চেঞ্জ হতে পারে একটা সীমা আছে, সেটা ফাইনাইট ভার্ব। সো আমার যদি ক্লজ বানাতে হয় সেখানে ফাইনাইট ভার্ব থাকবে। সেটা কিরকম? আচ্ছা, তোমরা তো বড় হয়ে গেছো সবাই। প্রেম করছো বা প্রেমে পড়ছো কয়জন? একটা ব্যক্তিগত প্রশ্ন করলাম। একটু কমেন্ট দেখতে চাই। তোমরা তো অনেক পুরো ছেলে মেয়ে, তোমাদের হয়তো করার কথা না, বা করতেও পারো। এটা করা বা না করায় কোনো ভালো খারাপের কিছু যায় আসে না। একটা কথা অনেকে শুনে আসছো যে, এই তুমি কি খাইছো রাতে? খাও নাই? তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। এই যে ঢং করে এই কথাটা বলে না? বাস্তবে দেখা সে ঠিক কাচ্চি বিরিয়ানি খাইতেছে, সবই খাইতেছে। কিন্তু তোমার সামনে এমন ভাব ধরতেছে যে, ভাই আমি কিন্তু আসলে তুমি খাও না এজন্য আমিও খাবো না। এন্ড কমেন্টে আবার সবাই ভালো সাজতেছে। কারণ হইলো যে কমেন্টটা তো অন্যরাও দেখে ফেলতে পারে। সবার সামনে প্রেম করছে এটা বললে তো সমস্যা। রাইট? সো এখন দেখো, এই যে এই কথাটা যখন ঢং করে বলে, ইফ ইউ ডোন্ট ইট, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। এই যে এইখানে আমরা ২ টা বাক্যের অংশ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? তুমি যদি না খাও, আমিও খাবো না। এই যে ডু নট, ইট, উইল নট, ইট, এগুলো কিন্তু ফাইনাইট ভার্ব। ডু নট কিন্তু ডাজ নট হইতে পারত। সেটা কিন্তু ডিড নট হইতে পারত। তার মানে এটা চেঞ্জ হতে পারে। উইল নটটা কিন্তু উড নট হইতে পারত, শুড নট অনেক কিছু হইতে পারত। তাহলে এগুলো হচ্ছে ক্লজ। কেমন? সুফিয়া খুব ভালো কমেন্ট করছে, প্রেম হারাম, একদম খারাপ, এগুলো করা যাবে না। এক্স্যাক্টলি। আমরা সবাই সিরিয়াস। আর এখন এগুলো নিয়ে ভাবারও সময় নাই। আমরা এখন অ্যাডমিশনে ভালো করব। তারপর আমরা বড় হলে তখন সেটা নিয়ে ভাববো ইনশাআল্লাহ। সো তাহলে ক্লজ মানে হলো যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্বকে যেটা চেঞ্জ হতে পারে, নরমাল ভার্ব যেগুলো আছে। আরেকটা আছে নন ফাইনাইট ভার্ব, সেটাও আমরা দেখবো আজকে সামনে। নন ফাইনাইট ভার্ব ৩টা আছে, আমরা কি নামগুলো জানি? ব্যাখ্যা করতে হবে না, সেই ৩টা ভার্বের নাম যদি জানি, একটু বলি তো নামগুলো কি কি? সবাই একটু কমেন্ট করি। নাফিসা বলছে আমি করছি কিন্তু এরকম ঢং করি নাই। সাব্বাস। এত ঢং ভালো না, তাই না? মুশতাক বলছে ভাই এটা তো কন্ডিশনও বুঝে। এক্স্যাক্টলি, কন্ডিশনাল আরেকটা টপিক আছে, সেখানেও আমরা এটা শিখি। আচ্ছা, অনেকে বলছে আমি আমি জীবনে করি না, এগুলা খারাপ, আমি কখনো করি না। রাইট, গুড গুড। আচ্ছা, রোজা বলছে আমি পারি না। কেউ পারে না? নন ফাইনাল ভার্ব ৩টা কি কি আছে? নাকি পারে? কেউ কেউ পারে। খালেদ বলছে ঢাকা ভার্সিটির চান্স পেয়ে বিয়ে করব। কোনো প্রেম টেম না, সরাসরি বিয়ে করব, রাইট?
ইয়াস! সেটা বলছে ভালোবাসা বলতে কিছু নাই পৃথিবীতে। সবাই খুব স্বার্থপর। আচ্ছা কিন্তু পড়াশোনার কমেন্টটা তো কেউ করতেছে না। কেউ কি পারে না এটা? সে মনে নাই ভাই। আচ্ছা নন ফাইনাইট ৩ টা আছে সেটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এবার কি একটু মনে আসছে হালকা, হালকা নাকি এবারও মনে হচ্ছে এগুলো আবার কি জিনিস কোত্থেকে আসলো? কি মনে হচ্ছে? শুনছি না নামগুলা? আমরা শুনছি। এবং সেটা আমরা সামনে পড়বো। এই যে ইয়াসিন এতক্ষণে কমেন্ট করছে। আমি লিখে দিলে না অনেকে কমেন্ট করা শুরু করে। যে ভাই আমি তো পারতাম। এতক্ষণ বলে নাই। আমি লেখা শুরু করছি কমেন্ট করা শুরু করে। যাই হোক তিথি কমেন্ট করছে, তারপর হচ্ছে আরো অনেকে রোজা বলছে, "আরে এটা তো জানি।" এক্সাক্টলি আমরা সবই জানি। কিন্তু অনেক সময় চর্চা না থাকলে মাথায় আসে না। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে একদম বেসিক থেকে ক্লাস শুরু করলাম। আমরা সবই কভার করব যেন পরীক্ষার হলে তোমার এরকম না হয় যে, "ভাই এটা আবার কি জিনিস?" এরকম হবে না। তুমি সবই পড়ে যাবা। তুমি সবই পারবা। সো পার্টস অফ স্পিচ তো আমরা অনেক পেরে গেছি, তাই না? আমরা অনেক কাবিল ব্যক্তি, সব পারি। এইটা একটু কমেন্ট করি। এইটা কি হবে? আমার ধারণা প্রচুর ভুল করবা। ট্রাই টু প্রুভ মি রং। দেখায় দাও যে না তোমরা অনেক স্মার্ট ছেলেমেয়ে, তোমরা পারো সব। দেখা যাক পারো কিনা। আমিও দেখতে চাই যে তোমরা পারো। সবাই কমেন্ট করি। পারছি? তাসনিম বলছে ২ নাম্বার হবে। রাহমা তারপর হচ্ছে আর কে? গাইস YouTube, Facebook এ যারা আছে কমেন্ট বেশি, বেশি করতে হবে। বন্ধু-বান্ধবের ডাইকে নিয়ে আসো যে দেখ তুই পারোস কিনা। কারণ আজকে আমরা এরকম অনেকগুলা দেখবো। একা, একা পড়ো না, সবাই মিলে পড়তে থাকো। সবাই মিলে পড়ো, শেয়ার করো বন্ধুদের সাথে। তাহলে সবাই বি বলছি না, বেশি ভাই বি বলছি। বাট দ্য রাইট আনসার ইজ সি। এইটাই গাইস অ্যাডমিশনে কিন্তু এটাই হবে যে তোমার পরিচিত জিনিসগুলাই দিবে। কিন্তু একটু ছোটখাটো চেঞ্জ করে দিবে। তখন কি হবে? তুমি খুব কনফিউজড হয়ে যাবা। এবং তুমি পরীক্ষা দিয়ে মনে করবা খুব কনফিডেন্টলি, "আরে ভাই আমি তো পারছি।" তাই না? আমি তো পারি সব। কিন্তু তুমি বুঝলাই না যে কমপ্লেইন করা মানে হচ্ছে অভিযোগ করা। সেইটা হচ্ছে একটা ভার্ব। কমপ্লেইন্ট মানে হচ্ছে নালিশ। যে অভিযোগটা করা হয়েছে সেটা একটা নাউন। এইটা তো মাথায় রাখলাম না। মুশতাক বলছে আমারটা তো দেখলেন না ভাই। এই যে মারিয়া, পারভেজ ওরা হচ্ছে সি দিয়েছে। আর কে? ওখানে খালিদ বিন ওয়ালিদ সেও সি দিয়েছে। দ্যাটস গুড। আরো কয়েকজন হয়তো দিয়েছে, তাই না? সো হ্যাঁ, এই যে ছোট, ছোট জিনিসগুলা কমপ্লেইন আমরা সবাই জানি। টি টা দিয়ে শব্দটা আমরা খুব বেশি দেখি নাই। আজকে আমরা দেখলাম। অ্যান্ড কমপ্লায়েন্ট মানে কি জানো? শুধু প্লায়েন্ট মানেও যেটা, কমপ্লায়েন্ট মানেও সেইটা। এটা মানে হচ্ছে যে ভাই মেনে চলে। যেমনে বলবা তেমনে চলবে। তুমি দেখবা আমার মা এই কথাটা বলে, আমার মা একজন ডাক্তার। অনেক বেশি মেধাবী ছেলেমেয়ে যারা তোমাদের মধ্যে অনেকে আছে। এরা না একটু ঘাবড়া হয়। ঘাবড়া ইংরেজি কি? সবাই কমেন্ট করো। দেখি পারি কিনা। ঘাওড়া, জেদি, একরোখা এটা ইংরেজি কি? সো আমার মা বলে যারা বেশি মেধাবী, ওরা একটু ঘাওড়া হয়, একরোখা হয়, ওরা কথা শুনতে চায় না। নিজে যেটা বুঝি সেটা করে। সেটা করতে গিয়ে অনেকে জীবনটাকে নষ্ট করে ফেলে। আর যারা একটু কম মেধাবী, তারা হচ্ছে কমপ্লায়েন্ট। অর্থাৎ বাবা-মা যেটা বলে মেনে চলে। যে আচ্ছা ঠিক আছে। হয়তো আমার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যেটাই বাপ-মা চাচ্ছে আমি সেটা চেষ্টা করি। তারপর ওরা ভালো করে। সো আমরা কিন্তু আচ্ছা অ্যাবনরমাল, অ্যারোগেন্ট এটা আসলে ঘাওড়া না। এগুলো তো একটু বেয়াদব মানে বাজে অর্থ হয়ে গেল। হ্যাঁ? আর কেউ? কেউ পারি না? একটা সুন্দর শব্দ হলো অ্যাডামেন্ট। এই শব্দটা আমরা শুনছি। এগুলোকে কিন্তু শিখতে হবে। কারণ এগুলা মাঝে মধ্যে ভোকাবুলারি আসবে। স্টাবর্ন মেহেজাবিন খুব সুন্দর বলছে। তাই না? স্টাবর্ন মানে একটু জেদি। কারো কথা শুনি না, কারো কথা মানি না। অনেকটা এই ধরনের। কেমন? সো আমরা না এত অ্যাডামেন্ট হব না। আমরা একটু কমপ্লায়েন্ট হব। আমরা কথাবার্তা একটু শুনবো, তাহলে আমরা ভালো করব। সো কমপ্লায়েন্ট মানে সে যে একটু মেনে চলে, কথাবার্তা শুনে মান্য করে, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে বুঝা গেল যে আমাদের আরেকটু শিখতে হবে। এই লাইনটাকে ছোটবেলায় আমরা দেখে আসছি। এই লাইনটা কেন বিখ্যাত? কারণ এখানে মোটামুটি সব পার্টস অফ স্পিচ একসাথে দেখানো হয়ে গেছে। আমরা কি পারবো সেটা আইডেন্টিফাই করতে? পারবো। ব্রাভো! এক্সাইটেড।
এটাকে এক্সক্লামেশন মার্ক বলে। তার মানে এটা হচ্ছে কি বুঝাই যাচ্ছে ইন্টারজেকশন, তাই না? দি হচ্ছে এটা আর্টিকেল। আচ্ছা, দি কি ডেফিনিট আর্টিকেল নাকি ইনডেফিনিট আর্টিকেল সেটা কি আমরা জানি? দি হচ্ছে নির্দিষ্ট করে বলে ডেফিনিট আর্টিকেল। যেমন তোমাদের সাথে যখন ক্লাস নিয়ে প্রত্যেক ক্লাসে কয়েকজন সাদিয়া থাকবে, কয়েকজন আনিকা থাকবে, কয়েকজন সাদমান থাকবে, এরকম থাকে না অনেকে? নির্দিষ্ট করে বললে যে না না, দি সাদমান ফ্রম রংপুর, তখন বলবে আরে হ্যাঁ স্যার আমি রংপুর থেকে বলছি। নির্দিষ্ট করে বললে দিয়ে বসে আর্টিকেল। কুইক, খুব দ্রুত যাচ্ছে তাই না? এই যে আমরা দেখে ফেলি সবগুলা। কুইক কি বলতে পারি? দ্রুত গতি, অ্যাডজেক্টিভ। ওই যে এটা বলো না, কিরে তোর সাবান কি স্লো না কিরে? না আমার সাবান খুব ফাস্ট, আমার ঘড়ি খুব কুইক, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্রাউন, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাদামি রং, তাই না? ফক্স, শিয়াল, সেটা হচ্ছে একটা নাউন। ইগারলি, এটা কোন পার্টস অফ স্পিচ? ইগার মানে কি খুব আগ্রহ, খুব আগ্রহের সাথে কি করছে? লাফাচ্ছে, তাই না? তাহলে এই যে লাফ দেয়া কিভাবে? খুব আগ্রহের সাথে, খুব তেজ, ওর অনেক কারেন্ট, অনেক তেল। ইগারলি, তাহলে এটা অ্যাডভার্ব। জাম্প হলো ভার্ব। ওভার কি জিনিস? এই যেগুলো আমরা দেখে ফেলি চট্টগ্রাম আমরা পড়ে আসছি, বুঝছি তো সবগুলো আশা করি। ওভার, ওভার, আমরা প্রিপোজিশন শিখে আসলাম নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। দি লেজি ডগ, এটা একটা নাউন, তাহলে কি হলো? ওভার হলো প্রিপোজিশন, দি আবার আর্টিকেল, ডগ হলো একটা নাউন। তাহলে দেখো যে একটা বাক্য দিয়ে আমরা কিন্তু সুন্দর করে পুরোটা বুঝে গেলাম। পারবো তো এখন তো আশা করি, রাইট? আশা করি পারবো। কেউ যদি কোনো পয়েন্ট না বুঝি কমেন্ট করব, আমরা লজ্জা পাবো না যে হায় হায় এটা বললে তো ভাইয়া বকা দিবে যে এত সহজ জিনিস পারি না। তুমি নাই পারতে পারো, সেটাতে লজ্জার কিছু নাই। কেমন? তুমি একটা জিনিস মাথায় রাখবা, তুমি একটা জিনিস পারো না, সেটা নিয়ে এখন তুমি প্রশ্ন করলা, সবাই তোমাকে নিয়ে হাসলো, 5 মিনিটের জন্য সবাই হাসবে, তুমি বোকা বনবা। বাট তুমি যদি প্রশ্ন না করো, না শিখো, তুমি সারা জীবনের জন্য বোকা বনে থাকবা, তাই না? So, আমরা সারা জীবনের জন্য বোকা হব না, আমরা 5 মিনিটের জন্য হব, আমরা প্রশ্ন করব। কেমন? So, এখন তাইলে চলো আমরা আবার অনেকগুলো এক্সারসাইজ করব। আজকে আসলে খুব মহান কঠিন কোনো টপিক না, বুঝানো তেমন কিছু নাই। আজকে আমরা শুধু এক্সারসাইজই করব, এবং মাঝে মধ্যে আমরা কিছু রুলস দেখব। সুফিয়া সুন্দর প্রশ্ন করেছে, ইগারলি আর এনথুসিয়াজম কি সেম কিনা? অনেক কাছাকাছি। এনথুসিয়াস্টিক মানে হচ্ছে যার নিজের থেকে আগ্রহ আছে, স্বতঃস্ফূর্ত। এই বয়সে এসে না পড়াশোনাতে এনথুসিয়াস্টিক হইতে হয়, ইগার হইতে হয়। কেউ তোমারে বলবে না, কেউ তোমারে গুতাবে না, কেউ তোমারে লাঠি দিয়ে খোঁচাবে না। তোমার নিজের আগ্রহ নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে পড়াশোনা করতে হবে। যদি এটা করতে পারো, নিজেকে ভালোবেসে, পড়াশোনাকে ভালোবেসে, তাহলে ভালো করবা। আর ভাইয়া কখন ছুটি দিবেন? ঘুমাই ধরছে, ঘুমাইতে যাবো, ভাল লাগে না, তাহলে ভালো করবা না। ঠিক আছে? তো এই সময়টা আমরা পড়াশোনাকে ভালোবাসবো। পড়াশোনার সাথে আমাদের প্রেম হবে, পড়াশোনার সাথে আমাদের ভালোবাসা হবে, আমরা স্বতঃস্ফূর্তভাবে আগাবো। আচ্ছা, which word is the verb? এই শব্দটাই তো আমরা চিনি না ভাই, কি বলে? ডেরিশন, derisive, deride, derisively। আমরা একটা ব্যাপার বুঝলাম, সাধারণত শব্দের শেষে ly থাকলে সাধারণত সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়। তাহলে এটা হবে না। সাধারণত শেষে ion বা এগুলো থাকলে নাউন হয়, তাহলে এটাও হবে না। তাইলে কি হতে পারে? ভাবার বিষয়, তাই না? চিন্তা করে দেখার বিষয়। সবাই পারছি, হাবিবুল্লাহ, আখি, আবিদা, তারপর আরো অনেকে কমেন্ট, অনেকে আবার ভুল কমেন্ট করছে। সানজিদা ক্লাস 7 থেকে জয়েন করছে, মাশাআল্লাহ। বাট সানজিদা তো পারো এগুলা, তাই না? কারণ এগুলো তো তুমি পড়ে আসছো ক্লাস 7-এ। ফোরকান, সাকিব সবাই বলছে এটা হচ্ছে সি। যে রাইট মানে কি আমরা জানি। এই যে ভোকাবুলারি মনে রাখার জন্য অনেকভাবে শিখতে হয়। তুমি চিন্তা করো, একটা ঘোড়া, চলো আমরা একটা ঘোড়া আঁকি। আর এটা খুবই বাজে, ঘোড়াটা কুকুরের মতো হয়ে যেতে পারে। এটা কি আঁকতেছি আমি? এটা তো একটা কুকুর হয়ে গেছে। So, ধরো তুমি একটা ঘোড়া পিঠে চড়ছো, ঠিক আছে? আর একটু দৌড়ানোর পরে ঘোড়াটা আপনার করে ঝাঁকানি মারছে, তুমি উষ্টা খেয়ে পড়ে গেছো। সবাই তোমার এনে হাসতেছে, কিরে ভাই তুই ঘোড়া পিঠে চড়তেও পারছ না, তোরে ঝাঁক্কি মেরে ফালায় দেয়। এই যে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, তোমাকে পচাইতেছে, এইটা হলো ডিরাইড। কেমন?
সো রাইট করতে গিয়ে যদি পড়ে যাও, ঘোড়া না এটা কুত্তা হয়ে গেছে, সো তখন বলতে পারি ডিরাইট। ডিরাইট এটা শিয়াল হয়ে গেছে, এক্স্যাক্টলি। অর্থাৎ তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করা, পচানো, মানে নেগেটিভ অর্থে আমার এটা বুঝায়, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সো এইভাবে আমরা ভোকাবুলারি শিখবো মজায় মজায়, সহজ করে। এইটা আবার অনেক বেশি সহজ, এটা আমরা সবাই পারি, তাই না? courageous, courage হচ্ছে নাউন, আর courageous মানে সাহসী, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো অনেক ইজি, এগুলো বোঝানোর কিছু নাই, এগুলো আমরা পারি, তাই না? আচ্ছা এইটা কি হবে গাইস? এটা একটু দেখি তো, এটা পারি কিনা। সবাই কমেন্ট করবো। সামিয়া বা দুজন ক্লাস 7 থেকে আসছে, ক্লাস 6 থেকে আসছে, সবাই কমেন্ট করবো। খালি অ্যাডমিশনের পরীক্ষা যায় তারা না, সবাই করবো। আচ্ছা, হি উইল মাস্টার দ্য নিউ সফটওয়্যার, এখানে মাস্টার শব্দটা কোন? আরে ধুর, উত্তর তো আমি দেখাই ফেলছি, তাহলে লাভ হইল কি? সরি, উত্তরটা ক্লিক হয়ে গেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে থাকে কিছু শব্দ, সেটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। যেমন ধরো আমরা যদি বলি বিফ, বিফ মানে কি? গরুর মাংস, তাই না? গরুর গোশত খেতে খুবই মজা। সো ধরো যে বিয়ের দাওয়াতে গেলে শুরুতে হচ্ছে কালা ভুনা দেয়, তারপর আবার চিকেন রোস্ট দেয়, তারপর খাসির মাংস দেয়। আমি হচ্ছে কি যে বিয়েতে একটা পরামর্শ দিব, রাইস খাও না, রাইস দিয়ে মাংস খাও না, মাংস দিয়ে রাইস খাও, ঠিক আছে? সো বিফের একটা মানে গোশত, বিফের আরেকটা মানে হইলো গোশত নিয়ে তুমি দেখবা বিয়ের দাওয়াতে তুমি নিতে যাবা, এক লোক এসে করছে কি পুরা এমনে করে কেড়ে নিয়ে যায়, সে এমনে করে ঘেটে ঘেটে নিজে ভালো পিসগুলো নিয়ে যায়। এরকম হয় না? যেই খাবারে দেয় সে আগে কেড়ে নিয়ে যায়, কেমন একটা বেয়াদব একটা লোক। হেই মেয়ে, কি সমস্যা কি? হেই মেয়ে, আপনি এরকম করেন কেন? তো গোশত নিয়ে যখন দুই দোস্তের মধ্যে মারামারি, সেটাকেও বিফ বলে। বিফ মানে হচ্ছে গ্যাঞ্জাম হওয়া, মারামারি হওয়া। আই এম বিফিং উইথ মাই ফ্রেন্ড, বন্ধুদের সাথে গোশত নিয়ে আমি মারামারি কুন্তাকুন্তি করতেছি। এরকম কিন্তু থাকে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? যে অনেক শব্দ নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। যে মাস্টার, এখানে যে মাস্টার মানে কি? আমি তোমাদের মাস্টার, তার মানে কি? আমি অনেক জ্ঞানী ব্যক্তি, আমি সবই পারি। মাস্টার মানে হচ্ছে পারদর্শী, যে সে ভাই বিরাট বড় কাবিল ব্যক্তি, সে সব জানে। সেখান থেকে কি বলে? মায়েস্ত্রো। এটা প্রবাবলি স্প্যানিশ বা ইতালিয়ান, মানে বিদেশি ভাষা থেকে আসছে, সব কিন্তু কাছাকাছি শব্দ। সো তারপরে তুমি মারামারি করলা, আমরা সামনে আগাই। হুইচ ওয়ার্ড ইজ নট আ ভার্ব? পারবো আমরা? পারবো, একদম ইজি জিনিস, যেগুলো একদম বাচ্চা বাচ্চা বলা পায় না, সেগুলো আমাদের না পারা কিচ্ছু নাই। সবাই কমেন্ট করি, কোন শব্দটা ভার্ব নয়? পারছি, আশা করি পারছি। আমরা খেয়াল রাখবো যে সাধারণত শব্দের শেষে যদি ইএন থাকে, মজার একটা ব্যাপার কি জানো? লাইট, লাইট মানে কি? আলো। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, তাই না? তাহসান কখনো আলো খুঁজে পায় নাই। সো তাহসানকে যদি আমরা একটু আলোকিত করতে চাই, শেষে দিয়ে ইএন যুক্ত করতে পারি। লাইটেন মানে আলোকিত করা। আবার শুরুতেও ইএন দিয়ে দিতে পারি, এনলাইটেন, সেটার মানেও আলোকিত করা। কি মজার ব্যাপার! শুরুতে ইএন, শেষে ইএন, এগুলো দিয়ে অনেক ক্ষেত্রে আমরা ভার্ব বানাই। তাহলে ভাই এটা তো হবে না। এই যে বোকা, মুশতাক, রাফাত, তারপর আর কে কে, জাহিদ, অনেক কমেন্ট করতেছি। এইটা তোমাকে প্রশ্নে বড় করে ক্যাপিটাল লেটারে লিখে দিছে নট এ ভার্ব, আর তুমি সুন্দর মতো দাগাইছো এটা ভার্ব, এইটা, তাহলে তোমার উত্তর ভুল। বোঝা গেছে? হাসি। তারপর আরো যারা যারা, তানভীর, এটা খেয়াল রাখতে হবে, পরীক্ষার প্রশ্নে আমরা এই ভুলটা প্রায় করি। কোনটা ভার্ব না, তুমি দাগাইছো যেটা ভার্ব সেইটা। এটা করলে আমরা কি খাবো বলো? আমরা ম্রা খাবো। ম্রা ভাঙলে কি হয়? মা রা, তাই না? So একসাথে করলে ম্রা। আমরা ম্রা খেতে চাই না, আমরা পরীক্ষায় ভালো করে মিষ্টি খেতে চাই, কাচ্চি খেতে চাই, আইসক্রিম খেতে চাই, ডিস্কোর আইসক্রিম খেতে চাই, পাস্তা পিৎজা খেতে চাই। সেখানে কোনটা ভার্ব না? অ্যাপোলজি। সো যারা হচ্ছে ধুমধাম করে একটা দাগায় ফেলি প্রশ্ন ভালো করে না পড়ে, তাদের জন্য বলছি এখনই সবাই ক্ষমা চেয়ে নাও, কারণ যদি সিরিয়াস না হয় তাহলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপোলজি মানে ক্ষমা প্রার্থনা, তাই না? So এইটা আমরা মাথায় রাখবো যে প্রশ্নে প্রায় যে ব্যাপারটা ঘটে, ভার্ব বের করতে বলছে নাকি ভার্ব না কোনটা সেটা বের করতে বলছে, এটা ভালো করে বারবার দেখতে হবে, বারবার দেখতে হবে। কারণ পরীক্ষার হলে আমরা অনেকেই করি যে দাগায় ফেলে আবার ইস, ও তো বলছিল কোনটা না। এই ভুলগুলো করবো না আমরা।
আমরা এক্সপার্ট হয়ে যাব। চলো সামনে যাই। Though he is dumb, he works hard. এই ছেলেটার টিকটক দেখছো কেউ তোমরা? ফেসবুকে ওর একটা পেজ ছিল, পরে হারায় গেছে, ওই যে আমি জানি না কেমন আছে। এখন একটু বেশি কঠিন প্রশ্ন দিচ্ছি আমি, এগুলো অনেক কঠিন হবে। কেন হবে আমি সামনে ব্যাখ্যা করব। দো শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, আমরা একটা ব্যাপার মাথায় রাখবো, যখন আমি উত্তর শিওর না, তখন আমি কি করবো জানো? প্রসেস অফ এলিমিনেশনে যাব। কোনটা উত্তর জানি না, কিন্তু কোনটা উত্তর হবে না সেটা জানি। দো জীবনেও নাউন হবে না, তাই এটা বাদ দিলাম সুন্দর করে। দো দেখে মনে হইতেছে না যে অ্যাডজেক্টিভ হবে, কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে না। তাহলে প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব? ভাই দেখো, হি ইজ ডাম, এখানে একটা ভার্ব আছে। প্রিপোজিশন নাউন প্রোনাউনের আগে বসে, ভার্বের তো আগে বসে না, তাহলে প্রিপোজিশনও হবে না। তাহলে কি হলো? অ্যাডভার্ব হইলো। এটা আমরা অনেকেই পারি না, বলতে গেলে কেউই পারি না। শেখ সাকিব পারছে, নাহিদ সুলতানা পারছে, একদম সিরিয়ালি দুজন উত্তর দিছে, বাকিরা কিন্তু পারি নাই। কেন পারি নাই জানো? কারণ এটা অনেক অ্যাডভান্স প্রশ্ন। এরকম উদ্ভট অ্যাডভান্স প্রশ্ন মাঝে মধ্যে দেখবা যে বুয়েট, মেডিকেল, আইবিএস সেগুলোতে চলে আসে। কেন আসে? কারণ হচ্ছে সবাই পারে সবকিছু, সায়েন্সের পড়া কম, সবাই পারে। তখন ওরা একদম বেসিক থেকে ধরে, পার্টস অফ স্পিচ থেকে ধরে, এটা পারোস কিনা দেখি, তখন আমরা পারি না। সো কেন দো অ্যাডভার্ব হলো সেটা আমরা ব্যাখ্যা করব সামনে। তবে আমরা এই জিনিসটা, বুদ্ধিটা মাথায় রাখবো যে প্রসেস অফ এলিমিনেশন। তুমি উত্তর না জানলে ক্ষতি নাই, কোনটা উত্তর হবে না সেইটা আগে বাছাই করো, সেগুলো কেটে দাও, তোমার জন্য উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে হি কি প্রোনাউন? হ্যাঁ, হি তো প্রোনাউন বাবা, কিন্তু এর সাথে তো একটা ভার্ব আছে, তাই না? সো ওই জন্য হচ্ছে প্রিপোজিশন হতে পারবে না এটা। আচ্ছা, এইটা কি হবে? আই অ্যাটেন্ড দ্য ক্লাস সো দ্যাট আই ক্যান লার্ন। সবাই আমরা কিন্তু এই সময়টা পাবজি খেলতে পারতাম, ফ্রি ফায়ারে গোলাগুলি করতে পারতাম, খেলা দেখতে পারতাম, না করে ক্লাস করছি কেন? শিখতে চাই। সো দ্যাট, এটা কোন পার্টস অফ স্পিচ? ওয়ান্স এগেন খুবই কনফিউজিং। ভার্ব হবে না, সো দ্যাট ভার্ব হয় না। অ্যাডজেক্টিভও মনে হচ্ছে না, আমরা এই দুইটা সহজে বাদ দিলাম। প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব? একটু ভাবো তো। গভীর চিন্তার বিষয়, তাই না? আবারও দেখো, এখানে ক্যান লার্ন একটা ভার্ব আছে। প্রিপোজিশনে পরে শুধু নাউন বা প্রোনাউন থাকবে। তোমরা বলতে পারো এটা তো একটা প্রোনাউন, না, তারপরে তো ভার্ব আছে, তাহলে তো এটা হইতে পারে না। তাহলে সো দ্যাট প্রিপোজিশন না, তাহলে কি হলো? অ্যাডভার্ব। আবারও কিন্তু আমরা জানি না কেন অ্যাডভার্ব হলো, কিন্তু এটাই উত্তর, তাই না? হ্যাঁ, অ্যাডভান্স আমরা শিখবো। এবার চলো তাহলে একটু দেখি। আমরা তো ছোটবেলাতে পড়ে আসছি, কিন্তু এর বাইরেও যে অনেক রকম জটিলতা আছে সেটা আমাদের শিখতে হবে। এখন আমরা শিখে ফেলবো সবগুলা। কেমন? সহজ সহজ জিনিস। এতটা কঠিন হয়তো তোমার পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু আমরা দেখে রাখি যেগুলো হতে পারে, একসাথে দেয়া আছে। সো চাইলে স্ক্রিনশট নিতে পারো, না নিলেও ক্ষতি নাই। যারা অ্যাপে আছো তাদের পিডিএফ পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। বাট দেখো যে অ্যাডভার্ব মানে হচ্ছে সে নাউন প্রোনাউন বাদে অন্য যে পার্টস অফ স্পিচ, সেটা হতে পারে ভার্ব, সেটা হতে পারে অ্যাডজেক্টিভ, সেটা হতে পারে আরেকটা অ্যাডভার্ব, এগুলোকে মডিফাই করে। এই সবগুলোর মাধ্যমে কিন্তু বোঝানো হতে পারে সেটা। যেমন দেখো, আমরা যদি বলি there is a class going on now, ক্লাস চলছে এখন। তাহলে ক্লাস কখন চলছে? ভার্বটাকে মডিফাই করলাম এখন। ক্লাস কোথায় হচ্ছে? দ্য ক্লাস ইজ টেকিং প্লেস হিয়ার, এখানে হচ্ছে। তারপর তুমি বুঝতে পারছো? না ভাই, আমার মাথায় স্লো, আমার সাবানও স্লো, বান্টির মতো, আমি বুঝতে পারছি না। আই এম লার্নিং স্লোলি। আবার যেমন, না ভাই আমি তো সবই পারি, আই এম লার্নিং কুইকলি। কিভাবে শিখছি? দ্রুত শিখছি, আস্তে আস্তে শিখছি। তারপর তুমি বললে কেমন হচ্ছে ক্লাসটা? আরে সুপার, সেরা। আই এম লাভিং দ্য ক্লাস ভেরি মাচ, দ্য ক্লাস ইজ ভেরি বিউটিফুল। তাহলে দেখো, সেক্ষেত্রে কিন্তু আমরা বেরিয়ে দিতে পারি, তাই না? এখন কেন করছি, কেন পড়ছি? সো দ্যাট, বিকজ দ্যাট উই ক্যান লার্ন, শিখতে চাই বলে, তাই না? লার্ন, সেটার সাথে বিকজ যুক্ত হলো। এই যে এইভাবে এই জিনিসগুলো দেখো, যেগুলো কিন্তু অ্যাডভার্ব হতে পারে। আমরা একটু আইডিয়া নিয়ে রাখলাম, হয়তো এতটা ডেপ থেকে জিজ্ঞেস করবে না পরীক্ষায়।
কিন্তু করলে যেন আমরা আটকে না যাই, মাথায় রাখলাম। আর আমরা তো একটা কৌশল শিখেই আসছি যে উত্তর কোনটা সেটা না জানলে ক্ষতি নাই। উত্তর কোনটা হবে না, আমরা সেটা বের করতে পারলেই আমরা উত্তরটা পেয়ে যাব। কেমন? প্রসেস অফ এলিমিনেশন। বাদ দেওয়ার মাধ্যমে উত্তর পেয়ে যাব। এবার তাহলে চলো আরেকটা প্রশ্ন দেই। আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে বলছিলাম জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। আমি বলেছিলাম এটা ব্যাখ্যা করব। এখন এটা চলে আসলো প্রশ্ন। দেখতে পারি কিনা? You're practicing swimming in HSC syllabus. মানে এইচএসসি বা অ্যাডমিশন যে এত বড় পড়াশোনা কেমনে কি করব? সাঁতার হাবুডুবু খাইতেছি। এটা কি হবে পোলাপাইন? পারি? এটাও হইতে পারে, এটাও হইতে পারে, দুইটাই হইতে পারে, কোনোটাও নাও হইতে পারে। সবই অপশন দিয়ে রাখছে। জুই বলছে জিরান, তারপর ইয়েসিনও বলছে। আর কে আছে? আর তো মানুষজন খুব একটা ফোরকান বলছে যে জিরান্ড হবে। হ্যাঁ, জিরান্ডই হবে। জাহিদও জিরান্ড বলেছে। এখন আমরা জিরান্ড কেন হলো শিখবো। কেমন? চলো আমি একটু জিরান্ডের ডেফিনিশনটা দেখি। আমি বলে দেই ছোট্ট করে। জিরান্ড মানে হলো, একটু খেয়াল রাখি, খুব মন দিয়ে এটা শুনি। জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এর মধ্যে জিরান্ড পার্টিসিপলে প্রচুর প্যাচ লাগে আমাদের। দুইটার ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেটা আমরা জানি। জিরান্ড ভার্ব হওয়া সত্ত্বেও নাউনের কাজ করে, পার্টিসিপল ভার্ব হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভের কাজ করে। সুতরাং তোমাকে যখন এরকম একটা প্রশ্ন দেয়া হবে, তুমি কনফিউজ এটা জিরান্ড না পার্টিসিপল, তুমি একটা কাজ করবা। তুমি এই শব্দটার জায়গায় একটা নাউন বসিয়ে দেখো, নাউন হইলে তো জিরান্ড হবে। ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ, ওইটা বাদ দাও, তুমি শুধু এইটুকু দেখো। ইংলিশ বসলে কি বাক্যটা সুন্দর হয়? অর্থ কি মিলে? হ্যাঁ মিলে। সো যখনই তুমি এরকম কনফিউজ থাকবা, একটা নাউন বসিয়ে দেখবা বাক্যটা সেন্স মেক করে কিনা, অর্থবোধক হয় কিনা। যদি হয়, জিরান্ড। ইউ আর প্র্যাকটিসিং সুইমিং, ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ, ইউ আর প্র্যাকটিসিং ফুটবল, সবগুলোই নাউন, তাহলে জিরান। সিম্পল জিনিস। এইটা আমি দিয়ে রাখছি কনফিউজ করানোর জন্য। কেন? ভাই এখানে ধরো কি ল্যাজ দেখা যাচ্ছে বাক্যে, এইটা কোনো বিষয় না, এগুলো এক্সটেনশন বা কমপ্লিমেন্ট বলি। এক্সট্রা ওটা নিয়ে ভাবতে হবে না, তাই না? আমরা মেইন শব্দটাকে নিয়ে ভাববো। কেমন? So, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল জিরান। আচ্ছা এইটা কি ভাই? এটা কি জিরান না পার্টিসিপল? এত প্যাচালো মনে হইতেছে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ি, তাই না? যে কি প্যারা। রাইট? I saw her reading English like a nerd. নার্ড মানে কি আমরা জানি? নার্ডের বাংলা হচ্ছে আঁতেল। আমি দেখলাম সে পুরো আঁতেলের মতো পড়াশোনা করতেছে। তাই না? যে অনেক সিরিয়াস সে। পড়তে পড়তে ভাই মানে ঘুমাইতেছে না, মানে মাথা নষ্ট। সেটা কি? রোজা মারিয়া ফাতেমা বলছে বি। তাসনিম, জাফনা, আখি, আব্দুস সালাম, অনেকে বলছি সি। তার মানে আমরা আবারও কিন্তু ফোরকান বলছি সি। ফোরকান ইজ কোয়াইট স্মার্ট। সাব্বাস। এটা হচ্ছে পার্টিসিপল। কেন এটা পার্টিসিপল? তুমি চিন্তা করো। পার্টিসিপলের ডেফিনিশন আমরা শিখে আসছি, সে অ্যাডজেক্টিভের কাজ করে আর যেটা নাউনের কাজ করে। অ্যাডজেক্টিভ কি করে গাইস? ক্লাসের একদম শুরু থেকে আমরা কিন্তু বারবার বলে আসছি, ডেফিনিশনটা মাথায় রাখো। এইটাতে কনফিউজড হলে তুমি কোনোদিন এটা পারবা না। শুরুতে একটা ছক ছিল না, মনে আছে না, যে নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে? এটা মাথায় রাখতে হবে। এই জন্যই যে আমি বারবার বলি এটা ফেসবুক ইউটিউবে শেয়ার করো বন্ধুদের সাথে। তুমি না পারলে তোমার বন্ধু ধরে কি করবে, কানটা মলে দিবে, বলবে এটাও পারোস না। তখন তোমার ভিতরে একটা জোশ চলে আসবে, আমার তো পারতে হবে। ঠিক আছে? একা একা ক্লাস করবা, ঘুমায় যাবা, পরে খেয়ালও থাকবে না কিছু। সো অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাই না? এখন আমরা এই বাক্যটা যদি দেখি, আই স হার, আমি তাহাকে দেখলাম। হার কে একটা প্রোনাউন, তাই না? এই যে এই মেয়েটা, কি অবস্থায় দেখলাম? পড়াশোনা করছে সেই অবস্থায় দেখলাম, রিডিং। তাহলে দেখো এই প্রোনাউনটাকে মডিফাই করলো, দ্যাট ইজ এ পার্টিসিপল। এখন বুঝতে পারলাম গাইস? সো তুমি একটা ব্যাপার মাথায় রাখবা যে ইংরেজি পড়তে গেলে অনেক গাইড বই থাকে বা অনেক টিচার থাকে, অনেকে না অনেক তোমার ফর্মুলা শিখাবে, থিওরি শিখাবে।
সত্যি কথা বলতে আমি এগুলো কখনো শিখি নাই। আমি এটা কিভাবে শিখছি জানো? আমি WWE দেখতে পছন্দ করি। WWE তে কমেন্টারি করে না, "জন সিনা is coming here with his attitude adjustment, Undertaker with the choke slam." আমি এগুলো শুনে শিখছি। আমি সিনেমা দেখে শিখছি। আমি গল্পের বই পড়ে শিখছি। গানের লিরিক মুখস্থ করতে গিয়ে শিখছি। Facebook, YouTube এ মানুষের কমেন্ট দেখে দেখে শিখছি। বাংলা ভাষা তুমি কিন্তু সম্প্রদান, কারক, বিভক্তি এগুলো পড়ে শিখো নাই। তুমি বলতে বলতে, লিখতে লিখতে, শুনতে শুনতে শিখছো। সো ভাষা না প্র্যাকটিস করে শিখতে হয়। অমুক টিচার এসে, অমুক গাইডে এসে এত ফর্মুলা, এত প্যাচাপ্যাচি দরকার নাই। আমি শুরু থেকে বলছি, একদম বেসিকটা জানা থাকলে তুমি সব পারবা। অ্যাডজেক্টিভ কারে বলে তুমি সেটা জানো। নাউন প্রোনাউনকে মডিফাই করে। এর বেশি জানা দরকার নাই। ঠিক আছে? পার্টিসিপল কি? অ্যাডজেক্টিভ। সেটা কিরকম? ভার্বের সাথে আইএনজি থাকে, অ্যাডজেক্টিভের কাজ করে। ডান। সো আমরা বেসিকটা জানি, আমরা ডেফিনিশনটা জানি, এবার আমরা প্র্যাকটিস করব, করতে করতে আমরা শিখে ফেলবো। সো জিরান পার্টিসিপল আরেকটু ব্যাখ্যা করে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, যেটা আমি বলছি সেটাই লিখে দেওয়া আছে। যে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে তাহলে জিরান বলে, যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ। এটাকে জিরান? আমি শিওর না। একটা নাউন বসাও। এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। এক্সারসাইজ শব্দটা একটা নাউন এবং সেন্টেন্স মেক সেন্স। হয়ে গেল জিরান। আই লাইক ড্যান্সিং। ড্যান্সিং না দিয়ে দিয়ে দাও না, আই লাইক তাল। আমার তাল খাইতে ভাল লাগে। হয়ে গেল। তাই না? কঠিন কিছু না। তো খুবই সিম্পল জিনিস। পড়াশোনা আসলে অনেক সহজ। এটা বেসিকটা মাথায় থাকলে। আর যদি আধা খেঁচড়া ভাবে শিখো যে কানে একটু ঢুকছে একটু ঢুকে নাই, রাতে ঘুমাবা কান দিয়ে বাকিটা গড়ায় গড়ায় পড়ে যাবে, সকালে উঠে কি হলো ভাই, কি জানি ছিল, ভুলে যাবা। তাই না? So আমরা কি করবো জানো? আমরা পড়াটা হজম করতে হবে। ঠিক আছে? আমরা বারবার প্র্যাকটিস করতে হবে, আমরা পারবো। এইবার আমরা কিছু বিচ্ছিরি জিনিস দেখবো যেখানে বুঝানোর কিছুই নাই। এগুলো একটু মনে রাখতে হয়। এবং তোমার মাথায় রাখতে পারো সব ক্ষেত্রে সত্যি না। এগুলো ব্যতিক্রমও থাকবে। তবে সাধারণত এই জিনিসগুলা যদি থাকে একটা শব্দের শেষে সেটা নাউন হয়। আমার এক্সাম্পলও দিয়েছি এবং ওয়ার্ড রুট বলে। হ্যাঁ? যে শব্দের শেষে ওই যে বাংলায় থাকে না যে প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ। মনে আছে? প্র, পরা, অপশমনী, অব, অনুনির, দুর্বি, অধি, সুদ, পরিপ্রতি, অতি, অভি, অপি, উপ, আ। অ, আ, অনা, অঘা, আন, অজ, আব, আগ, আর, উন, কু, কদনি, পাতি, বি, ভরসা, সু, ইতি, রামহা। এই যে উপসর্গ, অনুসর্গ, সেরকমই ইংরেজিতে অনেক কিছু থাকে। আমরা দেখলাম। এর মধ্যে কয়েকটা অর্থও থাকে। যেমন ধরো তোমাকে যদি বলি, সাইড মানে কি জানো? সাইড দিয়ে একটা শব্দ বলতে পারবা? আমি একটা বলে দিই, পেস্টিসাইড। এবার তোমরা একটা শব্দ বলো তো, কি হইতে পারে সাইড দিয়ে? চেষ্টা করো, পারবা। ফোরকাম হচ্ছে পড়া তো পান্তা ভাতের মতো সহজ। এক্স্যাক্টলি। রাইট, অনেক সহজ জিনিস। সো একটু কমেন্ট করি সাইড দেওয়ার কোনো শব্দ আমরা পারি কিনা। সুইসাইড, এই যে আবিদা বললো, তারপর না বিসাইড না বাবা সোফিয়া, ওইটা অন্য শব্দ হয়ে যায়। ডিসাইড হয় না, কিন্তু সুইসাইড হয়। কেমন? সো সাইড কথাটা মানেই হলো মেরে ফেলা। পেস্ট মানে পোকামাকড়, তাদেরকে মেরে ফেলা। পেস্টিসাইড, নিজেকে মেরে ফেলা সুইসাইড। তাই না? বাবাকে মেরে ফেলা ফ্যাট্রিসাইড, মাকে মেরে ফেলা ম্যাট্রিসাইড, তারপর ভাইকে মেরে ফেলা ফ্র্যাট্রিসাইড। অনেকগুলো শব্দ আছে। সো এগুলো জানলে না আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, কিন্তু এটা এত অর্থ জানা লাগবে না। আমরা শুধু দেখলাম যে ভাই এগুলা বসলে সাধারণত নাউন হয়। মুখস্থ করার কিচ্ছু নাই। বসে বসে ওবিডিয়েন্স, অবস্টিনেন্সি, ফ্রিকোয়েন্সি কোনো মুখস্থ করার কিচ্ছু নাই। জাস্ট দেখে রাখো একবার যে ঠিক আছে ভাই এরকম হইতে পারে। কেমন? এন্ড অফ স্টোরি। তো এটা শব্দ একবার দেখি, অর্থগুলো যেন জানি। হ্যাঁ, আরে দেখছো অফিসের একজন ভাইও কিন্তু এসে বলে গেল একটা সুন্দর শব্দ যে হোমিসাইড। হোমিসাইড মানেও কিন্তু হত্যা করা, নরহত্যা করা, জেনোসাইড। এই তো সুন্দর সুন্দর, আমরা পারি তো, আমরা স্মার্ট। শব্দগুলো অর্থগুলো আমরা শিখবো কিন্তু, হ্যাঁ, যে খ্যাওস শিখলা মানে গ্যাঞ্জাম করা, স্পিসিস মানে প্রজাতি, অ্যাকোমোডেশন বাসস্থান, সেটা আমরা পারি। আচ্ছা, এবার তাইলে আরো কিছু দেখি যে সাধারণত কোন কোন জিনিসগুলো থাকে না অ্যাডজেক্টিভ হয়। ওয়ান্স এগেন, মুখস্থর কিচ্ছু নাই, প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট দেখে রাখো যেন পরীক্ষার হলে কমন সেন্স কাজ করে। এন্ড কমন সেন্সে তোমাকে ইংরেজিতে অনেক সাহায্য করবে। যে সবকিছু নিয়ম দেখে মনে রাখা যায় না। ভাই আমার মনে হইতেছে এটা তো অ্যাডজেক্টিভ হবে, সেভাবে তুমি মনে রাখতে পারবা। কেমন? সো শব্দগুলো একটু দেখি। তারপর আমি তো আছি তোমাদের কঠিন কঠিন শব্দ দিয়ে একটু ঘাবড়ে দেওয়ার জন্য। সো সেটাও হবে।
দেখলাম তো আমরা, তাই না? সুন্দর, সুন্দর শব্দ। আমরা শিখলাম যে লাস্টে এইটা যুক্ত হলে এইটা হয়। খুবই ভালো জিনিস। একটু বলো তো ইকোনমিক আর ইকোনমিক্যাল ২ টাই তো অ্যাডজেক্টিভ আমরা বুঝলাম। ২ টার অর্থ কি আমরা জানি? একটু কমেন্ট করি তো 1, 2 অর্থগুলা কি? বা আদৌ কোনো পার্থক্য আছে কিনা অর্থে? ইকোনমি শব্দটা মানে হলো অর্থনীতি, সেটা আমরা বুঝি। সো ইকোনমিক আর ইকোনমিক্যাল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? খুব কমন একটা প্রশ্ন। এটা প্রায় পরীক্ষায় আসে। দেখি পারি কিনা। পারবো কেউ? না পারলে কোনো ক্ষতি নেই, কিন্তু চেষ্টা করি। হ্যাঁ, অনেকে আছি আমরা Facebook, YouTube অ্যাপে সবাই চেষ্টা করি। আবিদা বলছে ইবল, IBLE। ধরো যে ফোর্স করা যায়, জোর দেয়া যায়, বলতে পারি ফোর্সিবল। কেমন? নুসরাত বলল ২ নাম্বারটা অর্থনৈতিক। আচ্ছা, অর্থটা জানতে চাচ্ছি। ২ টাই অ্যাডজেক্টিভ সেটা আমরা জানি। সোফিয়া বলছে অর্থনৈতিক আর অর্থনৈতিকভাবে। এইখানে কনফিউশনটা। ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, অর্থাৎ অর্থনীতি সম্পর্কিত। ইকোনমিক্যাল মানে হলো মিতব্যয়ী। বা ২ একজন কমেন্ট করেছে সাশ্রয়ী, মানে মিতব্যয়ীটা ভালো শব্দ, যে বুঝে শুনে টাকা পয়সা খরচ করে। টাকা পাইলেই যাই কাচ্চি ভাই একটু কাচ্চি খাই উড়ে আসি সেটা করে না। সো ২ টা কিন্তু অনেক আলাদা অর্থ। ইকোনমিক মানে অর্থনীতির সাথে সম্পর্কিত। আর ইকোনমিক্যাল মানে একটু টাকা বাঁচায় চলে, একটু মিতব্যয়ী। যেমন তোমাদের এই বয়সে একটু মিতব্যয়ী হতে হয়। ভার্সিটিতে উঠবা, অনেকে হয়তো নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় পড়তে যাবা, হয়তো ঢাকা শহরে আসবা। শুরুতে কিন্তু একটু ইকোনমিক্যাল ভাবে চলতে হয় যেন তোমার ইকোনমিক অবস্থাটা ভালো থাকে। তাই না? এইবার চলো আরো দেখি। ওই যে আমি বলেছিলাম যে তাহসান আলো পায় না, তাই না? আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। তখন ওর একটু আলো দিই আমরা। লাইট ছিল, শেষে ইএন দিলে লাইট এন্ড আলোকিত। আবার শুরুতে ইএন দিলে এনলাইটেন্ড, সেটাও আলোকিত। এখানে আমরা দেখতে পাচ্ছি ইএন দিলে কিন্তু ভার্ব হয় অনেক ক্ষেত্রে। কোথায় আছে? এই যে এনশিওর, এনেবল, এনলার্জ। আবার শেষেও ইএন দেয়, শর্টেন, ব্রডেন, সেটাও কিন্তু ভার্ব হয়। রাইট? সো অনেকগুলাই আছে, আমরা দেখে রাখি। শুরুতে দিলাম, দিলাম, সেটাও হয়। তাই না? সো সহজ, সহজ জিনিস। কঠিন কিচ্ছু নাই। আর এগুলো মুখস্থ করে কিচ্ছু নাই, প্যারা নেওয়ারও কিচ্ছু নাই। আমরা জাস্ট দেখবো, তারপর আমরা সামনে আগাতে থাকবো। ঠিক আছে গাইস? ওকে, ওকে। আমরা তো অনেকগুলা দেখলাম নিয়ম-টিয়ম। একটু প্রশ্নে আবার যাই। খুব টেকনিক্যাল একটা প্রশ্ন না? Which word can be both a noun and a verb? অনেক ইজি। এত সহজ প্রশ্নটি কেন দেয় আমি না এটা বুঝি না। বেশি, বেশি সহজ। এত সহজ ঠিক না। দেখতে পারি কিনা? নাজিম বলছে এখানে একজন আছে ফাঁকিবাজ। আচ্ছা। তাসনিম বলছে সি, হাবিবুল্লাহ বলছে বি, আবিদা বলছে বি। ওকে। আবিরও বলছে বি। মোজাফফর বলছে এ। আর আরেকখানে কোনো কমেন্টই দেখছি না। গাইস সবাই কমেন্ট করতে হবে বেশি, বেশি। পারো বা না পারো চেষ্টা করবা। চেষ্টা করতে কোনো লজ্জা নাই। ভুল করতে কোনো লজ্জা নাই। চেষ্টা না করাটা লজ্জা, যে ক্রিকেট ম্যাচ খেলে হারলে সেটাও গৌরব যে খেলে হারছি। ভয়ে খেলিই নাই, কমেন্টই করি নাই। তাহলে তো ভাই লজ্জা। এটা আমরা করব না। সবাই কমেন্ট করব। এবং সবার কমেন্ট ভুল। সঠিক কথা হচ্ছে হ্যান্ড। বিলিভ হচ্ছে নাউন আর ভার্ব হলো বিলিভ। হ্যান্ড কেমনে ভাই ভার্ব হয়? ভাই এটা ওরে দাও তো। হ্যান্ড ইট ওভার টু হিম। বলি না আমরা? হ্যান্ড হিম ওভার। তাহলে হ্যান্ড মানে কিন্তু ভার্বও হয়। হাত দিয়ে একটা কিছু দিচ্ছি, হ্যান্ড হিম ওভার। ঠিক আছে? সো তাহলে স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, সিম্পলি হচ্ছে অ্যাডজেক্টিভ, সেগুলো তো বাদ। বিলিফটা আমরা একটু কনফিউজ ছিলাম, এখন বুঝতে পারলাম যে বিলিফ হচ্ছে নাউন, বিলিভ হচ্ছে ভার্ব। বুঝে গেছে? এইটাই অ্যাডমিশন, এই ব্যাপারগুলোই ঘটে যে আমরা জানা জিনিসটা ভুল করে আসি। এই যে দেখো সাধারণত ly যুক্ত হলে অ্যাডভার্ব হয়, এটা আমরা জানি। তবে সেটার ব্যতিক্রমও থাকবে। যেমন ধরো ফাদার, বাবা। তুমি ঢাকা শহরে আসলা, অনেক খারাপ একটা অবস্থায় আছো, কোনো টাকা পয়সা নাই। যে বাসায় উঠলা সে বাসায় বাড়িওয়ালা খুব ভালো মানুষ, বাবার মতো তোমাকে ভালোবাসেন। তিনি একজন ফাদারলি ফিগার, বাবার মতো মানুষ।
তাহলে কেমন ফিগার? ফাদারলি ফিগার, সেখানে কিন্তু অ্যাডজেক্টিভ। এই জন্যই আমি বলি যে মুখস্থ কখনো করবা না যে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। কারণ ইংরেজি একটা ভাষা। এখানে সবসময় ২+২ ৪ হবে না, ২+২ ২২ও হতে পারে। সুতরাং তোমার মাথায় রাখতে হবে যে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। সাধারণত এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, ব্যতিক্রম থাকতেই পারে। ফ্রেন্ডলি, এই যে সুফিয়া বলল, সেটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই না? খুব সহজ জিনিস। রাফি বলছে, ডিউ এই ইউনিটে কি ইংলিশ প্রশ্ন আসে? বাবা, এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। এতগুলো ইউনিট, এত কিছু। আমি হচ্ছে যখন যে ক্লাসটা সেটা নিয়ে কথাটা বলি। কেমন? সো এই জিনিসটা তুমি একটা গুগল করলেই জানতে পারো। যেটা গুগল করলেই জানা যায়, সেটা আমরা ক্লাসে খামাখা জিজ্ঞেস করব না। আমরা নিজেরা একটু চেষ্টা করব। কেমন? ঠিক আছে। এইটা আরেকটা কঠিন প্রশ্ন দিলাম। দ্য ওয়ার্ড ফিল্ড। এইটা কি ভাই? এত প্যারা কেন? ফিল্ড মানে মাঠ, জানি তো, ইজি তো। এখন কি হইছে? সমস্যা কি? পারবো আমরা? সবাই কমেন্ট করি। দেখি কি অবস্থা আমাদের সবার। এখন আমি খুব বেশি সময় দিব না, কারণ আমরা অনেকগুলা এখনো দেখার বাকি আছে। সবাই তোমার রাফাত, তারপর নন্দিনী, অনেকেই ডি বলছি, তাই না? অনেক কঠিন ছিল জিনিসটা। আশরাফও বলছে সি, তৃষা সবাই বলছে ডি। কারণ ফিল্ড হচ্ছে একটা নাউন, তাই না? ঠিক আছে। আচ্ছা, ক্রিকেটে এ হলো বোলিং করে, এ হলো ব্যাটিং করে, আর ক্যাচটা যে ধরে সে কি করে? ফিল্ডিং করে। ফিল্ডিং করা এটা একটা ভার্ব, ফিল থেকে আসছে। সো ফিল্ড হচ্ছে ভার্ব হতে পারে, ফিল্ড শব্দের নাউনও হতে পারে, ভার্ব হতে পারে। ফিল্ডিং করা সেখান থেকে। এখন বুঝা গেছে এই জিনিসটা? এই যে জানা জিনিস কিন্তু কঠিন না। ক্রিকেটে আমরা ফিল্ডিং করি, অনেক সহজ জিনিস। এখানে দেখে আমরা কনফিউজড হয়ে যাই। এই যে এখানে দেখো যে অনেকগুলো শব্দই আছে, সেটা নাউনও হতে পারে, ভার্ব হতে। বিফ যেরকম বলেছিলাম, বিয়ের দাওয়াতে ভাই ওই কুন্তাকুন্তি করা মাংস নিয়ে, তাই না? আর্ম মানে হচ্ছে অস্ত্র, আর মানে মানে গোলাগুলি করা, অস্ত্র সজ্জিত করা। যে আই আর্মড মাইসেলফ উইথ 2 রাইফেলস, 2টা রাইফেল নিয়ে আমি অস্ত্র সজ্জিত হলাম, সেটাও হতে পারে। এই শব্দগুলো আমি দেখবো, এত কঠিন করে মুখস্থ করে কিছু নাই, দেখে রাখলাম। কেমন? একমাত্র বলতে পারো যে হাজবেন্ড শব্দটা, এইটা ইম্পর্টেন্ট। কারণ এই শব্দের অর্থ হলো তোমরা হয়তো কেউই জানতা না, যে ইকোনমিক্যাল। তার মানে আমরা কি বলতে পারি? মিতব্যয়ী। যখন হাজবেন্ড শব্দটা তুমি ভার্ব হিসেবে বলবা, তখন হচ্ছে মিতব্যয়ী। মনে রাখবা যে সংসার যদি ভালো মতো চালাতে হয়, তখন বাবাকে, হাজবেন্ডকে একটু মিতব্যয়ী হতে হয়, তাই না? আবিদা বলছে একটা শব্দ নাউন আর ভার্ব যদি একই সাথে, কোনটা বেশি প্রায়োরিটি পাবে? একই সাথে নাউন বা ভার্ব হবে না। হ্যাঁ, বাক্যে হয় নাউন হিসেবে ব্যবহৃত, না হলে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। একসাথে দুইটা হবে না। তো আমরা দেখলাম জিনিসগুলো, রাইট? পার্টস অফ স্পিচ যে এত প্যাচালো হইতে পারে আমরা জানতাম না। আজকে পদে পদে ধাক্কা খেতে খেতে, উষ্ঠা খেতে খেতে, লাথি খেতে খেতে, ঘুষি খেতে খেতে আমরা শিখছি। আমরা শিখতে শিখতে শক্ত হচ্ছি। হার্টেনিং সিনেমাটা দেখছিলাম। মার্শাল্লাহ, আমার জীবনে প্রথম সিনেমা হলে গিয়ে দেখা মুভি হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এত খ্যাত, এত লেম মুভি আমি আর দেখি নাই। বাট যাই হোক, আম, সাধারণত শেষে আইএনজি থাকলে কি হয় সেটা? সাধারণত অ্যাডজেক্টিভ হয়, তাই না? ইজি জিনিস, না পারা কিচ্ছু নাই, তাই না? আমরা জানি। ওয়াটার, এইটা কি ভাই? এত পেঁচান কেন? সহজ সহজ দিতে পারেন না? ওয়াটার নাউন, হ্যাঁ নাউন দেয় না, এটা কি হইলো ভাই? কেমন কথা? আশ্চর্য। না, কিন্তু আমরা পারবো, কারণ আমরা অনেক স্মার্ট ছেলে মেয়ে। না পারা কিছু নাই। ওয়াটার কি হবে? ভার্ব হবে। কেন? গাছে পানি দেই। একটু চালাক না হলে কিন্তু এটা পারা যাবে না, তাই না? একটু চালাক হইতে হবে। আমরা গাছে পানি দেই, ওয়াটার দ্য প্ল্যান্ট, তাই না? এইটা আমরা পারছি। কোনটা অ্যাডভার্ব? ওই যে মায়ের মতো, মাদারলি, অ্যাডজেক্টিভ। শেষে এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সেটাও আমরা জানি, তাই না? তাহলে ডিলাইটফুলি, এল ভয় থাকলে অ্যাডভার্ব হয়। সো ভয় পাওয়ার কিছু নাই যে অ্যাডমিশনে অনেক কঠিন প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে এমনই আসে, এত কঠিন আসে না। সো এগুলো তোমরা চোখ বন্ধ করে দাগাই দিয়ে পেরে যাবা। দুই একটা প্রশ্ন থাকবে অদ্ভুত অদ্ভুত কঠিন কঠিন, সেটার জন্য আমরা ক্লাসটা করছি, কারণ এগুলো ক্লাসে শিখা লাগে না, এগুলো তোমরা এমনিই পারো।
অনেকে তো ক্লাস 5-6 এ পোলাপান আছে ক্লাসে জয়েন করছে, তারা এমনিই পারে, তাই না? সো আমরা কঠিন সহজ সবগুলাই দেখবো, যে এটা তো আমরা জানি, এটা দেখার কিছু নাই। সামনে আগাই, কারণ আমিও চাই না যে অনেক সময় ধরে ক্লাসটা নিতে। এইটা একটা সুন্দর প্রশ্ন, এটা অ্যাডমিশনে আসার মতো, এইটা বুয়েট মেডিকেলে আসার মতো। দেখি আমরা পারি কিনা। পারলে তো খুবই ভালো, না পারলে ক্ষতি নাই, কিন্তু শিখে ফেলতে হবে এবার। কোনটা নাউন দেখি তো গাইস। প্র্যাকটিস, অ্যাডভাইস, এই শব্দগুলো দুই ভাবে বানান করা যায়। একটা হচ্ছে সি দিয়ে, একটা হচ্ছে এস দিয়ে। আমরা মাথায় রাখবো, যখন সি দিয়ে হয় তখন সাধারণত সেটা নাউন, আর যখন এস দিয়ে হয় তখন সেটা ভার্ব। তাহলে এই তিনটা ভার্ব। আর গাইস মানে হচ্ছে ছদ্মবেশ, যেমন কি ডিসগাইজ, সেখান থেকে আসছে। আমি ডিসগাইজ শুনছি না, ছদ্মবেশ, এই গাইস মানেও ছদ্মবেশ। তাহলে এটা কিন্তু অনেকে জানতাম না, যে সাধারণত সি দিয়ে হলে নাউন হয়, এস দিয়ে হলে ভার্ব হয়। এটি সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে। হ্যাঁ, তবে এটাও মাথায় রাখবা যে বর্তমানে কিন্তু এত প্যাচাপেচি করে না, অনেক ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রেও সি দিয়ে ইউজ করে। তবে আমরা যে ইংরেজিটা পড়ি, এই যে ছোটবেলা থেকে চৌধুরান হোসাইন, লেকচার, পাঞ্জেরি, নবদূত, কতগুলো গাইড পড়ে আসছি, সেখানে কি থাকে? সেই ব্রিটিশ আমলের ইংরেজি আমরা শিখি। সো তোমার ভর্তি পরীক্ষায় এভাবেই আসবে, তোমার এটা মাথায় রাখতে হবে। তুমি যখন বড় হবা তখন তুমি সি দিয়ে ভার্ব লিখো, সমস্যা নাই। যেমন এখন কিন্তু কেউ শ্যাল লিখে না, এগুলো পুরান আমলের ইংরেজি, আই হলে উই হলে শ্যাল হয়। কিন্তু তোমার এটা মাথায় রাখতে হবে, কারণ তুমি মান্ধাতা বলে ইংরেজি শিখতেছো। সো যেটা আমার শিখতে হবে শিখে রাখি, কেমন, পরীক্ষায় যেন মার্কটা কাটা না যায়। অ্যাক্সেসরি, এটা কি পারবো? পারবো আশা করি। শেষে ওয়াই থাকলে তো নাউন হয়, তাই না? তাহলে তো মনে হচ্ছে নাউনই হবে, নাকি? হ্যাঁ, এটা তো নাউনই হবে। ডান। অ্যাক্সেসরি মানে হচ্ছে এক্সট্রা কিছু, অতিরিক্ত অংশ বা আনুষঙ্গিক, যে সাথে এক্সট্রা হিসেবে আছে। এক্সট্রা, অ্যাক্সেসরি একদম কাছাকাছি শব্দ। কেমন? কোনটা নাউন? এটাও আমরা জানি কিউট মানে কি সুন্দর। অ্যাকিউট মানে কি? ওই যে অ্যাকিউট অ্যাঙ্গল থাকে না, সূক্ষ্ম কোণ। আচ্ছা, তাইলে স্থূলকোণ ইংরেজি কি গাইস? একটু কমেন্ট করি। ইংরেজি বললে অর্থটা বাংলা করতে পারি, বাংলা থেকে কি ইংরেজি করতে পারি? স্থূলকোণ ইংরেজি কি? কমেন্ট করি তো, সবাই কমেন্ট করি। মিউট মানে কি? বোবা, বলতে পারে না কথা। ফ্লুট মানে হচ্ছে বাঁশি, বাঁশি বাজাইলো কে, কি জানি গান আছে না, ঢাকাতিয়া বাঁশি। হ্যাঁ, বাঁশি শুনে আর কাজ নাই, এই যে ডাকাতিয়া বাঁশি। এটা পারো না? অ্যাকিউট অ্যাঙ্গেল সূক্ষ্ম কোণ, অবটিউজ অ্যাঙ্গেল হচ্ছে স্থূল কোণ। এবং অবটিউজের আরেকটা অর্থ হলো ভোতাই, মানে মাথায় বুদ্ধি শুদ্ধি নাই, ভোতা, বলদ, অবটিউজ। ঠিক আছে? সূক্ষ্ম মানে কি? একটু স্মার্ট, তাই না? কিউট, সেটাতে অ্যাকিউট, একটু স্মার্ট। আর ভোদাই ভাই মাথায় কিছু নাই, ডাল, তাই না? ডাম্ব, সেটা হলো অবটিউস, স্থূলকোণ। কেমন? এই তো আমরা পারতেছি, এই তো আমরা শিখতেছি। কোনটা নাউন? ভাই এত কঠিন শব্দ, এগুলো কি ভাই? এটা কোনো কথা? এগুলা এগুলা মানে অমানসিক জিনিসপত্র। রিকোশে শব্দটা মজা, কারণ হলো WWE তে একটা রেসলার ছিল, নামই হলো রিকোশে। রে মিস্টেরিওকে ছিল না? অনেকটা ওই টাইপের, যে অনেকে লাফালাফি করে। এখানে তো নেটে অনেক ঝামেলা করতেছে। হ্যাঁ, ফোনে দেখা যাবে না, তারপরে এই যে লাফালাফি করতেছে, এর নাম হলো রিকোশে। রিকোশে মানে হলো লাফালাফি করা। পং 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 পং, এই যে বাড়ি খাওয়া, এটা হলো রিকোশে। সো এখান থেকে মনে রাখতে পারো যে রিকোশি নামে একটা রেসলার আছে, বেশি লাফায়, এটার মানে হলো লাফালাফি করা, বাদরামি করা। হ্যাঁ, আর বাকিগুলো কি ভাই? অনেক কঠিন কঠিন শব্দ। চলো আমরা দেখি, শব্দগুলো অর্থগুলো শিখে রাখি। তবে এগুলো তোমার রেগুলার লাইফে ইউজে আসবে না, ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে হুদাই এগুলা দেয়। অর্ডেইন মানে হচ্ছে অর্ডারের মতো করে, যে কিছু একটা ভাগ করে দেয়া, কিছু একটা অর্ডার করা। পন্টিফিকেট মানে কি? তুমি অনেক পণ্ডিত, সহজে মনে রাখবে ইংরেজি।
ভোকাবুলারি সহজে শিখবা। পণ্ডিত নিজেকে সঠিক মনে করে যে আমি সব বুঝি, তুমি বেশি বুঝো, তুমি পন্টিফিকেট। রিকোশে মানে কি সবে কি ঠিক রে, ওটা আল্লাহ কি লিখছে। একটা রাবার বল পিং পং 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 করতে থাকে না, এটা রিকোশে। একটা রেসলারকে দেখাইলাম না লাফাইতেছে, এটা রিকোশে। আর ইমপ্রিমেচুর, জীবনেও কখনো এই শব্দ তোমার ব্যবহার করতে হবে না, কিন্তু হুদাই ওরা অ্যাডমিশন এসব ফালতু শব্দগুলো দেয়। এটা অর্থ শিখাও লাগবে না, মনে রাখাও লাগবে না। তুমি কি করবা, তুমি প্রসেস অফ এলিমিনেশনে যেতে হবে। অর্ডিনারি ভার্ব লাগে বাদ, পন্ডিফাইড ভার্ব লাগে বাদ, এই দুইটার একটা, দুইটার কোনটার অর্থ জানি না, একটা দাগাই দিব আল্লাহর নাম নিয়ে। আল্লাহর নাম নিয়ে মোনাজাত করে একটা দাগাই দিব। ঠিক আছে, তো রিকোশই মনে থাকবে আশা করি। আর ইমপ্রিমেচুর শেখার দরকার নেই, এটা অদ্ভুত একটা শব্দ। আচ্ছা, কোনটা ভার্ব, কি যে দেয় না মানে, না এইটা পারবো আমরা। লাস্টে এন্ড থাকে, ডিটারজেন্ট, সেগুলো অ্যাডজেক্টিভ হয় সাধারণত, তাই না? হ্যাঁ, তাইলে এটা হবে না। লাস্টে আর ই, এটা তো কোয়েশ্চেনিয়ার, তাই না? রেপার্টোয়ার, এগুলো নাউন হয়, এটাও হবে না। শেষে ডিই থাকলে অ্যাটিটিউড, সলিটিউড, সেটা নাউন হয়, সেটাও হবে না। প্রসেস অফ এলিমিনেশন, অর্থ না জেনেও আমি কিন্তু লিখে দিতে পারি। দেখছো, এটা হইতেছে মজা, আমরা বুদ্ধি কাজে লাগাবো। এই জন্যই কিন্তু আমরা দেখছি শেষে ওই যে লেজ যুক্ত করে, তাই না? যে এলই, এল ওয়াই, আইভিই, এসআইওএন, কোনটা যুক্ত হলে নাউন হয়, কোনটা যুক্ত হলে অ্যাডজেক্টিভ, কোনটা হলে অ্যাডভার্ব হয়। কেন শিখছি, কেন দেখছি? যেন পরীক্ষার হলে আমি কমন সেন্সটা কাটাতে পারি। কেমন? এখানে দেখো শব্দ ভুল লিখছে, মাঝে মধ্যে এরকম পাকনামিও করে যে ওরা ছাপা ভুল করে। রেকটিটিউড, সততা বলতে পারি, মানে এগুলো আসলে প্রপার বাংলা হচ্ছে না, কাছাকাছি যাচ্ছে, অনেক উদ্ভট উদ্ভট শব্দ আর কি। রেকটিফাই মানে কিছু শুধরে নেয়া, সেটা রেকটিটিউড বলতে পারি শুধরে নেয়া, শুদ্ধতা বা সততা। অনেক কঠিন শব্দ, বমনার্থে মুখ বিকৃত করা না। তুমি মনে রাখবা, রেচ মানে হচ্ছে হতভাগা। ঠিক আছে, মানে ধরো যে রাস্তায় অনেক সময় দেখবা যে সিএনজি তে বসে আছো, একটা পাগল এসে একটা, ধরো পোটলা হাতে, পোটলাতে হাগু বের করে বলবে টাকা দে নাহলে মাখাই দিব। এরকম দেখছো কখনো? এরকম পাগল থাকে, ও একটা রেচ, ও একটা হতভাগা। এন্ড ও যখন এই কাজটা করবে, তোমার ফিল হবে তুমি রেচ করে দিবা, তোমার বমি চলে আসবে মুখ। ঠিক আছে, তো হতভাগা যে পাগল, পরে দেখলে তোমার রেচ চলে আসবে। এই যে এইভাবে ভোকাবুলারি সহজে মনে রাখবো। কেমন? এই তো আমরা পারতেছি জিনিসগুলো একটু একটু করে। আচ্ছা, কোনটা অ্যাডজেক্টিভ গাইস? এইগুলা কি মানে, এটা কি ইংরেজি ভাষার শব্দ নাকি হ্যারি পটার থেকে? হুইটি টুইটি, হাট্টিমা টিমটি, ভাই দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এগুলো কি প্রশ্ন আপনারা দিচ্ছেন আমাকে? হকি, হুকুম, জো হুকুম জাহাপনা, এগুলো কি ভাই? এটা আসলে কোনো কথা হইলো না। আচ্ছা, ওয়াশ মানে কার ওয়াশ বলি না, নাউন হিসাবে তো বলি সাধারণত, তাই না? ঠিক আছে, কোনটা অ্যাডজেক্টিভ? নো আইডিয়া, নো আইডিয়া। তবে আমরা দেখছি জাম্প মানে হইতেছে ভার্ব লাফ দেয়া, জাম্পি মানে লাফাবে লাফাবে এরকম ভাব, সেটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? তাইলে তো মনে হচ্ছে এটাই হইতে পারে। আল্লাহর নাম নিয়ে দাগিয়ে দিই, আরে হয়ে গেল। দেখো, এটা কিন্তু খুব অদ্ভুত প্রশ্ন, অ্যাডমিশন একবার আসছিল, এগুলো শেখার দরকার নাই, কিন্তু আমি দেখালাম যে এরকমও আসে। কমন সেন্স তখন খাটাতে হয়। হগ মানে কি জানো? হগ মানে হচ্ছে ওই শুয়োর বা এই ধরনের একটা নোংরা প্রাণী। সো হগ ওয়াশ মানে কি, তোমারে এমন ভাবে ধুয়ে দিচ্ছে যেন, মানে শুয়োরের মতো তোমাকে গালিগালাজ দিয়ে ধুয়ে দিচ্ছে। মানুষ গালি দেয় না, তার বাচ্চা, চা, গালিগালাজ করছে, তখন আমরা বলতে পারি যে হগ ওয়াশ। হুকুম, এই শব্দ আমিও শুনে নাই, তোমরাও শুনে নাই, দরকারও নাই শিখার। হকি, ভাই এটা যে নিউজিল্যান্ডের মাছ, এটা কেমনে জানবো? আমাদের দেশে মাছ আছে টাকি, ওদের দেশে মাছ আছে হকি, তা আমি কেমনে জানবো ভাই? তাই না? হুইটি টুইটি মানে কি? এটা আসছে ইংরেজি হটি। ধরো আমরা কিন্তু এই কথাটা বলি যে ভাই, এই কি বলতে পারি, ওই নায়িকা বা ওই নায়ক কিন্তু অনেক হট। বলি না আমরা যে ভাই সিক্স প্যাক অ্যাবস, ভাই এই ঘন দাড়ি পরে সেই ফিগার, যে ওরকম খুব সুন্দর হয় দেখতে, সে বেয়াদবও সাধারণত হয়, যে অহংকারী বেশি হয়। হটি, উদ্ধত, সেইটাকে হইটি টইটি। So, এইভাবে ইংরেজি অনেকভাবে মজা করে শেখা যায়, আমরা মাথায় রাখলাম। তবে এগুলো খুব উদ্ভট প্রশ্ন,
এগুলা খুব রেয়ারলি পরীক্ষায় আসে, কিন্তু মাঝে মধ্যে আসে। আমরা দেখলাম যে আমরা কমন সেন্স কাজে লাগিয়ে সাধারণত শেষে ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, সেভাবে উত্তরটা করতে পারবো। আচ্ছা, কোনটা ভার্ব? খুবই সিম্পল জিনিস, কঠিন কিছুই নাই। শেষে আইভিই থাকলে ইউজুয়ালি অ্যাডজেক্টিভ হয়। ডিসমিসিভ, পেনসিভ, তাই না? তাহলে আমরা বলতে পারি এটা অ্যাডজেক্টিভ। পেনসিভ মানে মন খারাপ, বিষণ্ণ হয়ে থাকা। শেষে এএনটি থাকলেও কিন্তু রিটারডেন্ট, পেন্ডেন্ট, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তাহলে সেটাও বাদ। পেনেন্স মানে প্রায়শ্চিত্ত, পেনিট্রেট মানে কিছু প্রবেশ করানো। হ্যাঁ, তাহলে কি হবে? অবশ্যই পেনিট্রেট, তাই না? এই তো আমরা পেরে গেছি। পেনেন্স মানে প্রায়শ্চিত্ত, মানে দুঃখ করা। পেন্সিভ মানে বিষণ্ণ। পেন্ডেন্ট মানে ওই যে মেয়েদের ওই যে লকেটের পেন্ডেন্ট না কি জানি বলে না, ওই যে লকেট ঝুলতে থাকে পেন্ডুলামের মতো, সেভাবে মনে রাখবো। সো তাহলে দেখতে পাচ্ছ যে আজকে শুধু পার্টস অফ স্পিচই দেখতেছো না, তোমরা কিন্তু ভোকাবুলারিও দেখতেছো। এটা ভালো করে পারতে হবে। কেমন? সেগুলো আমরা দেখবো, এগুলো নোট করব, শিখবো, এগুলো পরীক্ষায় আসছে, সামনেও আসতে পারে। যে জিনিসটা পড়ে গেছো একবার, সেটা যদি তুমি পরীক্ষায় না পারো তখন কিন্তু দুঃখ লাগবে অনেক, তাই না? যে আমি এটা দেখছিলাম, ভাইয়া বলছিল, ভুলে গেছি। সো এইটা আমরা করব না। আচ্ছা, কোনটা ভার্ব? কঠিন ব্যাপার তো। পারবো আমরা? বিউটিফাই ভার্ব জানি, বাকিগুলো তো শিওর হইতে পারতেছি না। আবার অপশন দিচ্ছে অল অফ দিস, তাহলে কি শুধু এইটা দিব নাকি সবই দিব? কি হইতে পারে গাইস? কমেন্ট করি। ফোরকানের মন খারাপ কেন? নাম পড়ি না। আমি নাম পড়লে কি তুমি পরীক্ষায় বেশি মার্ক পাবা? না, তুমি শিখলেই হলো। আমি মাঝে মধ্যে সবারটা পড়ার চেষ্টা করি, মাঝে মধ্যে পারি না, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর রাতও তো হয়ে গেছে অনেক। সো এখানে সবগুলাই হতে পারে। কেন হতে পারে? ওই যে আমরা শিখলাম ফিল্ড মানে মাঠ, আবার ফিল্ড মানে কিন্তু ফিল্ডিং করা বুঝাইতে পারে। ড্রিম মানে স্বপ্ন, আবার তুমি ড্রিম করছো যে তুমি ভালো একটা ভার্সিটিতে চান্স পাবা, সেটাও হইতে পারে। অ্যাডভাইস আমরা শিখে আসছি, যদি সি দিয়ে হয় তখন সেটা নাউন। একটু আগে আমরা ভুল করছিলাম সবাই। এস দিয়ে হলে ভার্ব। তাহলে অল অফ দিস। এখন আমরা পারছি, তাই না? আমরা স্মার্ট হয়ে যাচ্ছি। কোনটা নাউন? না ভাই, লাস্টে টিএওএন থাকলেই নাউন। তারপর হলো এটা থাকলেও নাউন। অ্যাডভার্সিটি, ইনডেমনিটি, ডিফেম, তাই না? ফেম মানে হচ্ছে সম্মান করে, ডিফেম মানে সম্মানের বিপরীতটা, অবমাননা করা। So, আমরা এখানে কিন্তু অর্থগুলো দেব। আর্টিকুলেশন কিভাবে উচ্চারণ করছো সেটা বুঝে। ইনডেমনিটি মানে নিরাপত্তা। তোমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখো, যে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, সেনাবাহিনী করলো, ওদেরকে তখন বিদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের জন্য বিচার না হয় সেজন্য ইনডেমনিটি প্যাক্ট ছিল, যাতে বিচার করা যাবে না। এটা হচ্ছে একটা আইন। সুতরাং ইনডেমনিটি মানে নিরাপত্তা দেয়া, যে ওর বিচার করা যাবে না। কেমন? সেই যে আমরা শব্দগুলো শিখছি। স্টিমুলেশন মানে চলো না, না ধুরো, এটা উত্তেজনা বলতে পারি। ও সরি, সিমুলেশন। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি স্টিমুলেশন। সিমুলেশন মানে ছলনা আসলে বুঝায় না। ধরো আমরা খেলে যে বাস সিমুলেশন গেমে আমরা এনা বাস চালাই সাই সাই করে, মানে তুমি সত্যিকারে বাস চালাচ্ছ না, তুমি গেমে চালাচ্ছ, মানে এটা কাল্পনিক ভাবে চালাচ্ছ, ছলনার মতো করে। ছলনা মানে কি? ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো, পরে বুঝলাম সবই ছিল ছলনা। তার মানে সত্যিকারের ভালোবাসা নেই, কাল্পনিক ছিল। আমি এনা বাস চালাইতেছি বাস সিমুলেটরে, তার মানে সত্যিকারের বাস না, কাল্পনিক। এটা হলো সিমুলেশন। কোনটা ভার্ব গাইস? খুবই সিম্পল। ইকোনমি হচ্ছে অর্থনীতি, ইকোনমিক মানে অর্থনৈতিক, ইকোনমিক্যাল মানে আমরা শিখে আসছি মিতব্যয়ী। সেইটা আবার হাজবেন্ড মানেও কিন্তু মিতব্যয়ী ভাবে যে কাজ করে সেটা বুঝাইতে পারে। এই যে ভোকাবুলারি গুলো আমরা শিখে রাখবো, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শব্দ। আমরা পারি জিনিসগুলো, সহজ সহজ জিনিস সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে, আমরা দেখে রাখি। দেখলাম এটা আসলে বোঝানোর তেমন কিছু নাই। ম্যাসাকার মানে একদম শেষ করে ফেলা, এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। এটা অনেক সহজ জিনিস। আর কি আছে? আবারও কোনটা নাউন এবং ভার্ব গাইজ? কোনটা হইতে পারে? চিন্তা করো। বিলিভ, এটা কিন্তু ভার্ব, আর বিলিভ এটা হচ্ছে নাউন। আমরা আগে ভুল করছিলাম অনেকে। অ্যাডভাইস কিন্তু কি?
ভার্ব। আর অ্যাডভাইস হলো নাউন, মেকার নাউন। তাহলে ওয়াটার, ওয়াটার দ্য প্ল্যান্ট, তাই না? সো পানি মানে গাছে পানি দাও, রাইট? তো তাহলে এটা আমরা পারি, অনেক ইজি জিনিস। সো খুব সহজ সহজ জিনিস। আমার মনে হয় যে আজকে আর তেমন কিছু ছিল না। আজকে আমাদের মূল যে পারপাসটা ছিল সেটাও তোমাদেরকে দেখানো যে আমরা সবই পারি, কিন্তু অনেক কিছুই পারি না। জানা জিনিসটা আমরা পরীক্ষায় ভুল করে আসি, আমরা অন্য একটা অপশন দাগিয়ে ফেলি, আমরা একটু ডিপ ভাবে চিন্তা করি না, এই কারণে আমাদের মার্কগুলো মিস হয়ে যায়। এটা মাথায় রাখবা যে এতদিন পর্যন্ত বোর্ডের এক্সাম, বোর্ড এক্সামটা মানে কি জানো? সবাই জিপিএ 5 পাইলেও ক্ষতি নাই, সবাই ভালো করুক। অ্যাডমিশনে এটা হবে না। অ্যাডমিশনে কম্পিটিটিভ এক্সাম, সেখানে হলো সীমিত সংখ্যক সিট আছে। ওরা তোমাকে পাশ করাতে চাইবে না, ফেল করাতে চাইবে। বোর্ডে চাই তোমাকে পাশ করাতে, অ্যাডমিশনে চাইবে ফেল করাতে, বাদ দিতে। এটা এলিমিনেশন এক্সাম। সুতরাং এখানে এই একটা দুইটা ছোট্ট ভুলের জন্য তোমার কিন্তু স্বপ্নটা থেকে অনেক দূরে ছিটকে পড়ে যাবা। এই জন্য আমরা আজকে বেসিক টপিক দিয়ে শুরু করলাম, সেখানেই দেখলা যে আমরা কিন্তু অনেক ভুল করে আসছি। ভুল করব, সমস্যা নাই, কিন্তু সেখান থেকে শিখতে হবে। সেকেন্ড টাইম যেন একই ভুল না হয়, কেমন? তো শুরুতে বলেছিলাম যে এক্সামের যে ব্যাপারগুলো, এই যে ক্লাস কিন্তু আরো হবে। ইংলিশ তো একটা সহজ জিনিস, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে যেগুলো আছে এগুলো তো শিখোতে তোমরা পাবা। শিখো ফেসবুক পেজে গেলে দেখতে পারবা সবকিছু, কোনো সমস্যা নাই, অ্যাপে গেলেও পাবা। আর যেটা আবারও বলছিলাম যে বুয়েটে যারা যেতে চাও ইঞ্জিনিয়ারিং এ, গাইস এক্সামটা মিস দিও না। যারা ঢাকা ভার্সিটি, আমি ঢাকা ভার্সিটি আইবিএ তে ছিলাম, মিস দিও না। মেডিকেলে যারা, আমার মা ছিলেন ডাক্তার, সেটাও মিস দিও না। সবগুলাই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে শিক্ষা অ্যাপে দিতে পারবা। সো মনে করো তাহলে কি ভাই আমাকে দিয়ে অ্যাপ ইনস্টল করাচ্ছেন? হ্যাঁ করাচ্ছি। এর একটা সুযোগ যদি আমি পাই এরকম এক্সাম দিয়ে নিজের অবস্থানটা যাচাই করে, কেন করব না? তোমার যদি ভালো না লাগে তুমি পরে তো আনইনস্টল করতেই পারবা, সেটা তোমার স্বাধীনতা। কিন্তু পরীক্ষাটা ফ্রিতে দিতে পারছো এবং পুরস্কার জেতার সুযোগও আছে, এইটা মিস দেওয়া তো বোকামি। এই পরীক্ষাটা আমরা দিব, আমরা দিয়ে বুঝবো আমার অবস্থানটা কোথায়। যদি আমরা ভালো করি সেরা, যদি ভালো না করে বুঝতে হবে ভাই আমার কিন্তু এখানে পৌঁছানোর জন্য একটু ফাইট দিতে হবে, তাহলে একটু ফাইট দিব আমরা। সো এই মুহূর্তে যারা চাচ্ছ ফাইট দিতে, এই যে ইঞ্জিনিয়ারিং মেডিকেলের জন্য প্রোমো কোড, ভাই প্রোমো কোড দিয়ে লাভ কি? আমাদের একটা অভ্যাস আছে, যখন কাজটা করো তখন করি না। ধরো যে দাঁতে ব্যথা, দাঁত দেখাবো না, পরে দাঁতে পোকা ধরে যখন দাঁত ধ্বংস হয়ে গেছে তখন গিয়ে দাঁতটা ফেলে দিতে হয়। সো শুরুতে আমরা ভর্তি হই না, পরে যখন ভাই এখন কি করব, আগে তো বুঝি নাই, এখন পিছিয়ে গেছি, তখন দৌড়াদৌড়ি শুরু করি। এইটা আমরা করব না। আবার শুরু থেকে স্মার্ট থাকবো। মনে রাখবা যত শুরু থেকে প্রস্তুতি নিবা তত ভালো হবে তোমার শেষটা। আবার বলি, যত শুরু থেকে প্রস্তুতি নিবা তত ভালো হবে তোমার শেষটা। এই জন্য যে এই মুহূর্তে বিশাল ডিসকাউন্ট, পরে একটু কম ডিসকাউন্ট, পরে আরো কম ডিসকাউন্ট, পরে ডিসকাউন্টই নাই। আমরা বিশাল থাকা অবস্থায় কেন সুযোগটা নিব না? যারা চাও নিয়ে নিবা। এই তো আজকে অনেকের সাথে গল্প হইলো, ভালো লাগলো। অনেকের কমেন্ট পড়লাম, অনেকে পারছি, অনেকে পারি নাই। দ্য পয়েন্ট ইজ এখন মাত্র শুরু, এখন না পারলে ক্ষতি নাই। শুধু এটা নিজের কাছে প্রমিস করো যে এক্সামের 2 সপ্তাহ আগে যেন তোমার এই অবস্থা না থাকে, তখন যেন এই জিনিসটা ভুল না করো। আজকে ভুল করছো, আজকে শিখে নাও। আর যারা শুরু থেকে প্রস্তুতি নিয়েছো ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ স্বাস্থ্যের যত্ন নিও। ঠান্ডা মাথায় না, ওই যে ভাইরাস জ্বর হচ্ছে, এই হচ্ছে, একটু সাবধান থাকো। ওকে, কালকে তো শুক্রবার, জুমার দিন, অগ্রিম জুম্মা মুবারক। সবার জন্য বেশি বেশি দোয়া। আমার জন্য জুমার দিনে দোয়া করো, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে, সুস্থ থাকে। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া, তোমরাও যেন সবাই অ্যাডমিশনে ভালো করো। আগের বছরে শত শত পোলাপাইন শিখুতে চান্স পাইছে, তাই না? ঢাকা মেডিকেল বুয়েট অনেকখানে, ঢাকা ভার্সিটি। এবার তোমরাও যেন পাও, সেটা দেখতে চাই। সো পোলাপাইন, আসসালামু আলাইকুম। সবার জন্য বেশি বেশি দোয়া। আল্লাহ হাফেজ।